আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি অ্যাডমিশনের আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই পুরো ক্লাস জুড়ে কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের দুই সেট প্রশ্ন নিয়ে, এবং কোশ্চেন আমরা বিশ্লেষণ করব এবং সেই কোশ্চেন থেকে তোমাদের মোটামুটি রিভিশন হয়ে যাবে। তোমরা রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ক্লাসটি, এবং এই ক্লাসে প্রশ্ন সলভের পাশাপাশি দেখব আমরা প্যাটার্ন দেখব, প্রশ্নগুলো কোন টপিক থেকে আসে সেগুলো দেখব, কিভাবে প্রশ্ন হয় সেটা দেখব, এবং সাথে সাথে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন জানবো এবং মোটামুটি রিভিশন হয়ে যাবে এই পুরো ক্লাসে। তাহলে এই ক্লাসটা কাদের জন্য? মূলত যারা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটে পরীক্ষা দিবা, ক্লাসটা মূলত তাদের জন্য। তাহলে চলো শুরু করি। প্রথমে সেট 1, আমরা মোটামুটি 56টা কোশ্চেন অর্থাৎ দুইটা সেট নিয়ে কথা বলবো। প্রথমে দেখো, এরকম রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে একটা কম্প্রিহেনশন। রাজশাহী ইউনিভার্সিটির সবচেয়ে হচ্ছে প্রিয় টপিক এটা, কম্প্রিহেনশন। তো এরকম প্যাসেজ থাকবে অনেক বড়, হয়তো একটা প্যাসেজের যদি খুব বেশি হার্ড প্যাসেজ হয় তোমার পড়তে 5-10 মিনিটের বেশি সময় তো লাগবে, 10 মিনিট তো মিনিমাম লাগবে যদি বুঝে ধীরে ধীরে পড়ো। তো এই কাজটা কিন্তু শুরুতে করা যাবে না, কারণ শুরুতে তুমি বুঝে বুঝে পুরো প্যাসেজটা পড়ার পরে তুমি এরকম 1 নম্বরে যাওয়ার পরে দেখবা তোমাকে দেখা আছে অ্যাসিমেট্রিস। তোমাকে আবার নতুন করে প্যাসেজে যে এই ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, কিন্তু এই ওয়ার্ডের জন্য কিন্তু আমাদের পুরো প্যাসেজটা কিন্তু পড়ার কিন্তু তেমন কোনো জরুরি ছিল না। তার কারণে প্রথমে কি করতে হবে, প্রতি ক্লাসেই বলি, প্রথমে আমরা হচ্ছে ভোক্যাবস রিলেটেড যে এই কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকবে সেইটা আমরা প্রথমে কিন্তু সলভ করব। তাহলে চলো প্রথম দেখি 1 নম্বর প্রশ্নে কি আছে। আমাদের 1 নম্বর প্রশ্নে আছে হচ্ছে অ্যাসিমেট্রিস। আমাদের প্রথম প্রশ্নই হচ্ছে এই অ্যাসিমেট্রিসটা নিয়ে। তাহলে অ্যাসিমেট্রিস বলছে কি, দেখো, দ্য ওয়ার্ড অ্যাসিমেট্রিস ইন দ্য প্যাসেজ মোস্ট ক্লিয়ারলি মিনস। তাহলে প্যাসেজে যে অ্যাসিমেট্রিস শব্দটা আছে, প্যাসেজে এই অ্যাসিমেট্রি শব্দটা কোন অর্থে ইউজ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে কোথায় যাব? এই প্যাসেজে যাব এবং প্যাসেজে দেখব কোন জায়গাটাতে আমাদের অ্যাসিমেট্রিসের কথা বলা আছে। তোমরা এই যে এখানে দেখো, এই জায়গাটাতে অ্যাসিমেট্রি দেওয়া আছে। পরীক্ষায় হলে এরকম করে খুঁজে বের করবা, এরপরে কি করবা, ওই লাইনটা পুরোটা পড়বা যে ওই লাইনে অর্থাৎ ওই সেন্টেন্সটাতে ওই ওয়ার্ডটার অর্থ কী। তাহলে দেখি আমরা, ইট ইজ শেপড not only by comparative advantages but also by geopolitical interest, technological asymmetries and regulatory frameworks that vary widely among nations. তাহলে এটা মূলত কথা বলছে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে, এবং সেখানে বলছে টেকনোলজিক্যাল অ্যাসিমেট্রিস। তাহলে অ্যাসিমেট্রিস জিনিসটা কি? সিমেট্রি অর্থাৎ যেটা সামঞ্জস্য, তার বিপরীত অ্যাসিমেট্রি। তাহলে অর্থ কি এটার অর্থ হচ্ছে অসামঞ্জস্য। অসামঞ্জস্য হচ্ছে অ্যাসিমেট্রিস। এই শব্দটা তোমরা হচ্ছে আরো বেশি ইউজ করতে দেখবা, মানুষের ফেসের ক্ষেত্রে ইউজ করা হয় এটা বেশি, অর্থাৎ সিমেট্রিক্যাল ফেস, অর্থাৎ যাদের ফেসের একদম গোল্ডেন রেশিও অনুযায়ী বলে সাধারণত যে মুখের সবগুলো আর কি প্রত্যঙ্গ একদম সমান, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফেস। আর যাদের মুখের এই চোখ, নাক, এগুলো প্রত্যেকটা ওদের মানে যে কি বলে একটা বেসিস ধরে ওরা পরিমাপ করে, ওই অনুযায়ী ঠিক না, অর্থাৎ মোটামুটি পারফেক্ট না ফেসটা, তাকে কি বলে? অ্যাসিমেট্রিক্যাল ফেস। তো এইটা দিয়ে মনে রাখো যে অ্যাসিমেট্রিক্যাল ফেস অর্থাৎ যে ফেসটা অসামঞ্জস্য, অর্থাৎ নাক, চোখ এটা গোল্ডেন রেশিও ফলো করে না, আর সিমেট্রি কি, যেটা হচ্ছে সামঞ্জস্য অর্থাৎ ওই নিয়মটা ফলো করে। তাহলে এরকম করে মনে রাখতে পারো এই অর্থটা অ্যাসিমেট্রিস। তাহলে অ্যাসিমেট্রিস অর্থ কি? অসামঞ্জস্য। তাহলে এখানে কোন ওয়ার্ডটা দেখি, সিমিলারিটিস অর্থ কি? সামঞ্জস্য। রেগুলেশনস অর্থ কি? তোমরা পড়ো রুলস অ্যান্ড রেগুলেশন, মানে কি নিয়ম বা বিধি। কোনো নিয়ম বা বিধিকে আমরা কি বলি? রুলস অ্যান্ড রেগুলেশন। এরপরে দেখো অ্যাডভান্টেজেস আছে, অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস। তোমরা প্যাসেজে পড়েছো বা হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা পড়ো যে এই একটা টপিক দেওয়া থাকে, সেখানে বলা থাকে এটা ডিসঅ্যাডভান্টেজেস লিখতে হবে, আবার অ্যাডভান্টেজেসও লিখতে হবে। তাহলে অ্যাডভান্টেজেসটা কি? এটা হচ্ছে মূলত বোঝাই হচ্ছে উপকারিতা বা ফ্যাসিলিটিস, সুবিধা বলা যায় একদম সংক্ষেপে, সেটা হচ্ছে সুবিধা, সুযোগ সুবিধাকে অ্যাডভান্টেজেস বলে। আর সিমিলারিটিসে তোমরা বলছো অর্থাৎ মিল যেটা, তাহলে একমাত্র ব্যতিক্রম শব্দ আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই ইমব্যালেন্সটা। ইমব্যালেন্স মানে কি? যেখানে ব্যালেন্স নাই, সামঞ্জস্য নাই। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? ইমব্যালেন্স। একের হচ্ছে উত্তর বি। এরপরে 2 দেখো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সামটাইমস ড্যাশ। তাহলে মুক্ত বাণিজ্য মাঝে মাঝে কি করে? আমরা তাহলে এখন প্যাসেজে চলে যাব, কোন জায়গায় এই জিনিসটা বলা আছে দেখি। তাহলে দেখো এই যে এখানে এই লাইনটা দেখো, while free trade agreements are designed to reduce tariff and foster cooperation, they sometimes intensify domestic inequalities by exposing
ফ্র্যাজাইল ইন্ডাস্ট্রিজ টু গ্লোবাল কম্পিটিশন। তাহলে বলা হচ্ছে যে মূলত মুক্ত বাণিজ্য জিনিসটা কি করে, এই যে শুল্ক হ্রাস করে এবং একটা দেশের সাথে আরেক দেশের সহযোগিতার বিষয়টা কি করে, বৃদ্ধি করে, কিন্তু পাশাপাশি এটা কি করে, দে সামটাইমস ইন্টেন্সিফাই ডোমেস্টিক ইনকোয়ালিটিস, অর্থাৎ দেশের মধ্যেও মাঝামাঝি দেখা যায় ইনইকুয়ালিটিস তৈরি করে, অসামঞ্জস্য একটা পরিবেশ তৈরি করতে পারে বিদেশি পণ্য, সেটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা এখন তাহলে অপশনগুলো পড়ি। কমপ্লিটলি ইলিমিনেট ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ, এটা কিন্তু সম্ভব না, কোনো দেশই মুক্ত বাণিজ্যের কারণে কোনো দেশীয় কোম্পানি পুরোপুরি উধাও হয়ে যায় না, দেশীয় কোম্পানি থাকে, পাশাপাশি অন্য কোম্পানি আসে, এটা হতে পারে না। বি দেখো অলওয়েজ ইনশিওর ইকুয়াল বেনিফিটস ফর অল কান্ট্রিজ, মুক্ত বাণিজ্য কিন্তু সব দেশের জন্য সমান না, কিছু দেশের জন্য ভিন্ন আছে, এটার রুলস অ্যান্ড রেগুলেশন আছে এর উপরে। এরপরে দেখো 4 নাম্বার রিমুভ জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স ফ্রম ট্রেড, এটা কিন্তু কখনোই করে না। ভূ রাজনীতি যেটা আছে, ভূ রাজনীতি কিন্তু আমাদের ট্রেডের উপরে কিন্তু একটা বিশাল ভূমিকা বা ইনফ্লুয়েন্স কিন্তু রাখে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা, ইনক্রিজেস ডোমেস্টিক ইনইকুয়ালিটি, যেটা একদম সরাসরি প্যাসেজেই দেওয়া আছে। এরপরে দেখো 3 নাম্বার দ্য ফ্রেজ কন্টেস্টেড এরিনা ইন দ্য প্যাসেজ সাজেস্ট, তাহলে কন্টেস্টেড এরিনা এটা বলতে কি বোঝায়, তাহলে দেখো কন্টেস্টেড এরিনা এমনিতে সিম্পলি এই ওয়ার্ডটার যদি তুমি মিনিং জানো তাইলেই বুঝতে পারবা যে অ্যান্সার হবে আমাদের হচ্ছে 3 নাম্বার এ স্পেস অফ অনগোয়িং ডিবেট অ্যান্ড কনফ্লিক্ট, অর্থাৎ যে বিষয়টা নিয়ে মোটামুটি ডিবেট চলতেছে, দ্বন্দ্ব চলতেছে বা কথাবার্তা চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে, কনফ্লিক্ট চলতেছে, সেইটাকে বলা হয় হচ্ছে কনফ্লিক্ট এরিনা। এটাও মূলত হচ্ছে তোমাদের প্যাসেজের মধ্যে আছে, দেখি আমরা কোন জায়গায় আছে, দাঁড়াও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, দাঁড়াও তোমরাও দেখার চেষ্টা করো কোন জায়গাটাতে আছে। এই শব্দটা কি ছিল, কন্টেস্টেড এরিনা, কন্টেস্টেড এরিনার কথা বলা হচ্ছে এখানে। এই যে এখানে আছে হচ্ছে একদম শেষে, এই জায়গায় আছে হচ্ছে আমাদের কন্টেস্টেড এরিনা। এবার লাইনটা পড়ে দেখো তাইলেই বুঝতে পারবা এখানে আসলে কি বলা হচ্ছে। Thus international trade remains a contested arena where economic theory, political কি বলা আছে এখানে, pragmatism and social consequences intersect। তাহলে এই লাইনটা পরে বোঝা যায় যে ইন্টারন্যাশনাল ট্রেড রিমেইনস এ কন্টেস্টেড এরিনা, অর্থাৎ এই মুক্ত বাণিজ্য বা আন্তর্জাতিক যে বাণিজ্যর বিষয়টা এটা কিন্তু সবসময় একটা কন্টেস্টেড এরিনার মধ্যে থাকে বা কনফ্লিক্ট, এটা নিয়ে তর্ক বিতর্ক ডিবেট হয়, এটা বলা হচ্ছে এখানে, অর্থাৎ একটা বিতর্কিত বিষয় সবসময়। কারণ দেখা যাচ্ছে এক দেশ আর এক দেশের উপর শুল্ক চাপাচ্ছে, যেমন আমেরিকা কিছুদিন আগে আমাদের দেশের উপর থেকে যে শুল্কহীন যে বাণিজ্যর যে সুযোগ দিয়েছিল সেটা কিন্তু কিছুটা লিমিট করে দিয়েছিল। তোমরা এই সময়ে হয়তো তোমরা এটা পড়োনি, বাট এটা বেশ আগের খবর। তো এরকম কনফ্লিক্ট কিন্তু চলে বিষয়টা নিয়ে। তারপরে 4 নাম্বার দেখো হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ক্যাপচার্স দ্য অথর্স অ্যাটিটিউড টুয়ার্ড ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে এটা কিন্তু অ্যানালিটিক, পুরো প্যাসেজটা তোমাকে প্রথমে পড়তে হবে, তোমরা জাস্ট ভিডিওটা পজ করে পুরো প্যাসেজটা কিন্তু পড়ে নিবে, কারণ অ্যানালিটিক এই প্রশ্নটার জন্য একটা প্রশ্ন এরকম থাকবে যে ওই প্যাসেজটায় যিনি লেখক তার ভূমিকা বা তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন বা ওই প্যাসেজটা কি সম্পর্কে, এরকম 4টা অপশন দেওয়া থাকবে। তোমাকে এটা হচ্ছে অ্যানালিটিক একটা জিনিস, যেহেতু পুরো প্যাসেজ তোমাকে পড়তে হবে, দেন তোমাকে বুঝতে হবে যে আসলে কোনটা এখানে অ্যান্সার। আমি অলরেডি আগেই প্যাসেজটা পুরোটা আমি তোমাদের পড়ানোর আগে পড়ে নিয়েছি। এটার অ্যান্সার হবে আমাদের হচ্ছে বি, অর্থাৎ ব্যালেন্সড বাট কশাস, অর্থাৎ যিনি এই লেখক এই প্যাসেজটার তিনি এই বিষয়ে অর্থাৎ এই ইন্টারন্যাশনাল ট্রেড বা ফ্রি ট্রেড মুক্ত বাণিজ্য বিষয়ে উনি একটা ব্যালেন্সড বাট কশাস একটা কি রাখে, অ্যাটিটিউড রাখে, অর্থাৎ এই বিষয়ে তার মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ এবং সতর্কতার সাথেই উনি লিখেছেন এই বিষয়টা। তো এটাই হচ্ছে তার এই প্যাসেজের ওপরে তার অ্যাটিটিউড। এরপরে দেখো 5 নাম্বার দ্য ওয়ার্ড লিবারালাইজড ইন দ্য প্যাসেজ ইমপ্লাইজ, তাহলে লিবারালাইজড অর্থ কি, লিবারাল অর্থ তো আমরা জানি যে মুক্ত, তাহলে লিবারালাইজড মানে হচ্ছে কোনো কিছুকে মুক্ত করা বা এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে আমরা প্যাসেজে দেখি এই শব্দটা, দেখো এই প্যাসেজে এইখানে আছে লিবারালাইজড। এখন এই লাইনটা পড়ে দেখতে হবে, দেখি অনেক বড় লাইন। ইন রিসেন্ট ইয়ার্স প্রোটেকশনিক, এটা কি ছিল, আচ্ছা প্রোটেকশনিস্ট সামটাইমস সেন্টিমেন্টস, আচ্ছা এমন অর্ড দেওয়া এই প্যাসেজটাতে, প্রোটেকশনিস্ট সেন্টিমেন্টস হ্যাভ রিসারফেসড ড্রাইভেন বাই কনসার্ন ওভার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট
চ্যালেঞ্জিং দ্য লং হেল্ড বিলিফ দ্যাট লিবারালাইজড ট্রেড ইনভ্যারিয়েবলি বেনিফিটস অল পার্টিসিপেন্ট। অর্থাৎ মূল কথা পুরো লাইনের যে মুক্ত বাণিজ্য, লিবারালাইজড ট্রেড ইনভ্যারিয়েবলি অর্থাৎ সর্বজন বিদিতভাবে বা কোনো ওই যে আমরা যেটাকে বলি অল অক্স অফ লাইফ অর্থাৎ সব রকমের লোকজন, বা এখানে তো দেশের কথা বলবে যে সব দেশের জন্য, বেনিফিটস অল পার্টিসিপেন্টস অর্থাৎ সকল দেশের পার্টিসিপেন্টসকে কী করে, এটা মোটামুটি একটু বেনিফিট দেয়, সুবিধা দেয় মুক্ত বাণিজ্যটা। লিবারালাইজড, তাহলে লিবারালাইজড অনেকটা মুক্ত অর্থে এখানে আসছে, মুক্ত বাণিজ্য অর্থে। তাহলে এখানে দেখো, এখানে লিবারালাইজ তাহলে অর্থ কি বোঝায়, স্ট্রিক্টলি কন্ট্রোলড। স্ট্রিক্টলি কন্ট্রোল হলে তাহলে সেটা লিবারাল হলো না, সেটা তো মুক্ত হলো না। এরপরে দেখো বলছে পলিটিক্যালি মোটিভেটেড। পলিটিক্যালি মোটিভেটেড হবে না, এটা মূলত ভূ রাজনীতি দিয়ে সামান্য একটু কন্ট্রোল হয়, বাকিটা মোটামুটি মুক্ত বাণিজ্য। লিমিটেড টু ডোমেস্টিক মার্কেটস। ইন্টারন্যাশনাল ট্রেড বা ফ্রি মার্কেট কখনো একটা দেশ ডোমেস্টিক হয় না, অর্থাৎ ডোমেস্টিক বলতে একটা দেশের মধ্যে বোঝাচ্ছে, এটা তো ইন্টারন্যাশনাল এবং ফ্রি, তার কারণে এটার অ্যান্সার হবে হচ্ছে ওপেন উইথ ফিউয়ার রেস্ট্রিকশনস। পরীক্ষা দেওয়ার আগে কিন্তু তোমরা এরকম প্যাসেজ পড়বা, কারণ প্যাসেজ প্র্যাকটিস না করে গেলে কিন্তু ওখান থেকে পারা কিন্তু কষ্ট হবে। যাদের রিডিং স্কিল ভালো তারা কিন্তু সহজে এই বিষয়গুলো পরীক্ষায় ধরতে পারে, নয়তো প্যাসেজ সলভ করতে অনেক সময় লাগে। তাহলে এটা ছিল, এই পাঁচটা ছিল হচ্ছে আমাদের প্যাসেজের কোশ্চেন। যদি এরকম এই যে অদ্ভুত অদ্ভুত শব্দওয়ালা যদি একটা কঠিন প্যাসেজ দিয়ে দেয় তাইলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তার কারণে কি করতে হবে, আগে থেকে একটু কঠিন প্যাসেজ খুঁজে প্র্যাকটিস করার চেষ্টা করা, এটা তোমাদের জন্য সবচেয়ে উপকারী হবে। এরপরে দেখো আমরা যাই হচ্ছে 6 নাম্বারে। এখান থেকে মূলত আমাদের মুখস্থ অংশ এবং গ্রামাটিক্যাল অংশগুলো শুরু হচ্ছে। দেখো হ্যামলেট জিনিসটা কি, হ্যামলেট ইজ এ ড্যাশড বাই শেক্সপিয়ার্স। এইটা আসছে কোন জায়গা থেকে, এটা হচ্ছে লিটারেচারের একটা প্রশ্ন, লিটারেচারের প্রশ্ন। এটা লিটারেচার থেকে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে মোটামুটি 2-3 রকমের প্রশ্ন আসতে পারে। একটা আসে বই থেকে, তোমরা দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বই থেকে প্রশ্ন আসে, 4টা অপশনে লেখকের নাম দেওয়া থাকে, তোমাকে সঠিক অপশন চুজ করতে হয়। সেকেন্ড ওয়েটা এই যে এরকম একটা লেখা দিয়ে দিবে তোমাকে, সেই লেখাটা আসলে কোন জনরার লেখা, সেটা কি আসলে নোভেল নাকি ইপিক নাকি পোম, মানে কোন জিনিসটা এটা, আর সেই জনরা তো তোমাকে এখান থেকে বের করতে হবে। আর থার্ড যে জিনিসটা দেয়, ওই লেখক কোন দেশের, লেখক বা কবি উনি কোন দেশের। এবং আর একটা ফর্ম যেটা একটু কম আসে, সেটা হচ্ছে একটা ব্যক্তির নাম দিয়ে দিবে, সাহিত্য রিলেটেড হতে পারে বা ইংলিশ এই সাবজেক্টটার সাথেই রিলেটেড কোনো একটা ব্যক্তির নাম দিয়ে দিবেন। সেই ব্যক্তিটা আসলে কি ছিলেন, মনোবিজ্ঞানী ছিলেন নাকি কোনো একজন ড্রামাটিস্ট, প্লে রাইট ছিলেন, এরকম মোটামুটি অপশন দেয় সাধারণত। তো এই 4টা ক্যাটাগরি থেকে এই আমাদের লিটারেচারের প্রশ্ন হবে। তাহলে দেখো হ্যামলেট কি, হ্যামলেট ইজ আ ড্যাশ বাই শেক্সপিয়ার। হ্যামলেট হচ্ছে একটা হচ্ছে ড্রামা, একটা নাটক। হ্যামলেট অর্থ কি, হ্যামলেটের কিন্তু অর্থ আসে পরীক্ষায়। হ্যামলেট অর্থ হচ্ছে স্মল ভিলেজ, বেশ কয়েকবার পরীক্ষায় আসছে স্মল ভিলেজ, এটা তোমাদের বোর্ড বইও পেয়ে যাবে এই হ্যামলেটের কথা। হ্যামলেট অর্থ হচ্ছে ছোট গ্রাম বা স্মল ভিলেজ। 7 নাম্বার দেখো, হি সেইড গুড মর্নিং ক্যান ইউ হেল্প মি। এটা কোন জায়গা থেকে আসছে, এটা আমাদের আসছে ন্যারেশন থেকে। ন্যারেশন এবং ভয়েস থেকে কিন্তু প্রশ্ন থাকে এবং 4টা অপশন দেওয়া থাকে, কারেকশনের মতো তোমাকে চুজ করতে হবে। দেখো তাহলে ন্যারেশনের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, হি সেইড, তাহলে আমরা পরে সেইডের পরে কি দিতে হয়, একটা দ্যাট দিতে হয়। হি সেইড, তারপরে একটা দ্যাট বসাবো আমরা। কিন্তু পরে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দেখো গুড মর্নিং আছে। এখন গুড মর্নিং, কাউকে যদি তুমি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এই কথাগুলো বলো, তাইলে ওই ক্ষেত্রে তুমি আর সেইড দিতে পারবা না। সেইড মানে সিম্পলি বলা, বাট যখন তুমি একটা মানুষকে কোনো জিনিস দিয়ে কি বলা যায়, স্বাগত জানাচ্ছ বা শুভকামনা জানাচ্ছ, তাহলে তোমাকে ওই যে সময় উইজড ইউজ করতে হবে, তাহলে আর সেইড ইউজ করতে পারবো না। সেইডের এই জায়গায় উইজড ইউজ করব। তাহলে হি উইজড, তারপরে একে কাকে উইশ করছে সেই ব্যক্তিটা প্রথমে আসবে। তাহলে আমরা দেখি এরকম অপশনে কোনটাতে উইজড আছে, বাকিগুলো আমরা বাদ দেব। প্রথমটাতে আছে দেখো টোল্ড। টোল্ড তো এই জিনিসে হবে না, কারণ যেহেতু উইশ করার মতো একটা ফ্রেজ আমাদের চলে আসছে গুড মর্নিং, তাইলে প্রথমটা বাদ। এরপরে বিতে দেখো হি উইজড, সিতে দেখো হি উইজড, ডিতেও আছে হি উইজড, 3টাতেই হি উইজড আছে। তার মানে এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা হবে। তাহলে হি উইজড হিম গুড মর্নিং, তাহলে সে তাকে শুভকামনা জানালো, এটা ঠিক আছে। সি দেখো হি উইজড হিম গুড মর্নিং, হি উইজড হিম গুড মর্নিং, তাহলে 3টার প্রথম অংশটা ঠিক আছে। এরপরে তাহলে আমাদের মূল কাজ হচ্ছে পরের অংশটা নিয়ে, অ্যান্ড থেকে শুরু করব। তাইলে পরের অংশ আবার আমাদের এই অংশটার এবার কি করতে হবে, ইনডিরেক্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কমা তুলে দিয়ে একটা অ্যান্ড বসালাম। হি সেইড উইজড হিম গুড মর্নিং অ্যান্ড ক্যান ইউ হেল্প মি। তাহলে আমরা জানি যদি প্রশ্ন থাকে, প্রশ্ন থাকলে আমরা কি বলি, আস্কড, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা এবং সাথে সাথে আমাদের আর একটা কানেক্টর বসে ইফ বা
ওয়েদার বসে আমাদের কিন্তু। তাহলে দেখি এখানে কোনটাই ইফ ওয়েদার এবং আস্কডের কথা আছে। তাহলে দেখো হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড রিকোয়েস্টেড টু হেল্প মি, বাট এখানে কিন্তু রিকোয়েস্ট করেনি, প্রশ্ন করেছে, বলছে যে তুমি কি আমাকে সাহায্য করবে কিনা। উনি কিন্তু রিকোয়েস্ট করেনি যে আমাকে সাহায্য করো। তাহলে প্রশ্ন হলে কি হবে, আমাদের আস্কড ইউজ করতে হবে। এখানে রিকোয়েস্টেড দিয়ে দেওয়ার কারণে বি কিন্তু আমাদের ভুল হয়ে গেল। এরপরে দেখো ডি, হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ফর হেল্প। আস্কড পর্যন্ত ঠিক ছিল, বাট আমরা জানি প্রশ্ন করলে ন্যারেশনে কি হয়, সাধারণত ইনডিরেক্টে ইফ বা ওয়েদার যে কোনো একটা কিছু আমাদের বসাতে হয়। তাহলে এটাতেও কিন্তু সেটা নেই, তার কারণে ডি বাদ। তাহলে বাদ থাকলো কোটা আমাদের এই সিটা। তাহলে দেখি সিটে কি বলা আছে, হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ওয়েদার হি কুড হেল্প মি। ক্যান থাকলে কুড হয়, এটা আমরা সবাই জানি। ক্যান থাকলে ন্যারেশনে কি হয়, কুড হয় গিয়ে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ওয়েদার হি কুড হেল্প মি। সে আমাকে এই শুভ সকাল জানালো এবং আমার কাছে জানতে চাইলো যে আমি তাকে সাহায্য করব কি না। ও আর একটা বিষয়, এখানে কিন্তু প্রত্যেকটা অপশনেই কিন্তু একটু ভুল ছিল। মি মি মি, এই মিটা কিন্তু ছিল, কিন্তু মি কিন্তু হবে না। অর্থাৎ এটা যে কোন ব্যক্তিকে বলছে এটা কিন্তু এখানে নির্দিষ্ট করে দেয়নি। হি সেইড গুড মর্নিং, কাকে গুড মর্নিং জানাচ্ছে এটা কিন্তু প্যাসেজ নাই, তার কারণে বোঝা যাচ্ছে না। তো এটা মূলত হচ্ছে হিম হতো, অর্থাৎ ওই ব্যক্তিকে সাহায্য করার কথা বলছে হিম। কিন্তু যেহেতু এখানে কোনো অপশনেই হিম নেই, তার কারণে যে অপশনটা একদম মোটামুটি কাছাকাছি চলে যাচ্ছে, আমরা সেই সিটাকেই অ্যান্সার নিলাম। এরপরে 8 দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ অফ দ্য হার্ট। তাহলে এটা আসছে কোন জায়গা থেকে, অ্যাডজেক্টিভ থেকে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রশ্ন। তাহলে আমরা এখন কি দেখব যে হার্টের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা। এখন দেখো প্রথমে দেওয়া আছে হার্টলি, হার্টলিও না অ্যান্সার। তারপরে এরপরে হার্টলি ILY দেওয়া আছে, এটাও না। হার্ট বলো না। হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি, হার্টি এটা হচ্ছে নর্মাল অ্যাডজেক্টিভ, বাট হার্টের কিন্তু আর একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে কর্ডিয়াল। হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে কর্ডিয়াল, কর্ডিয়াল। তোমরা প্যাসেজে অনেক সময় লিখছো কর্ডিয়ালি, অর্থাৎ হৃদয়ের মানে হার্টকে বোঝায় যেটা আর কি হার্টের, সেটা হচ্ছে কর্ডিয়াল। এটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, হার্টের ল্যাটিন অ্যাডজেক্টিভ কর্ডিয়াল। যেমন হাতের হচ্ছে ম্যানুয়াল, তারপরে হচ্ছে পায়ের মনে হয় হচ্ছে প্যাডেল, এই টাইপের কিছু একটা, আর হাতের হচ্ছে ম্যানুয়াল। এরপরে 9 দেখো, মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট অফ ডিরেক্টর ইন দ্য কোম্পানি। তাহলে এটা আসছে আমাদের কোন জায়গা থেকে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, তাহলে অ্যাপয়েন্টেডের পরে যদি পোস্ট অর্থাৎ কোন পদে অ্যাপয়েন্টেড হলো সেইটা থাকে, যেমন ডিরেক্টর পদে অ্যাপয়েন্টেড হয়েছে, যদি এই জিনিসটা দ্য পোস্ট অফ যদি না থেকে যদি থাকতো অ্যাপয়েন্টেড, তাহলে এরপরে ডিরেক্টর থাকতো, তাহলে আমাদের এই জিনিসটাই জায়গায় হতো হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর। এই জিনিসটা হতো অ্যাপয়েন্টেড অ্যাজ এ ডিরেক্টর, একজন ডিরেক্টর হিসেবে কি করা হচ্ছে, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। বাট এখানে দেখো বলা আছে দ্য পোস্ট, হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট। তাহলে এরকম যদি থাকে, পদের নাম যদি সরাসরি না থাকে, ওই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে টু হবে। তাহলে মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ ডিরেক্টর ইন দ্য কোম্পানি, কোম্পানির পরিচালক হয়েছে, পরিচালক পদে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। 10 দেখো, মাই ব্রাদার ইজ এ টিচার, হি ডাজন্ট নো হাউ টু সুইম অ্যান্ড ড্যাশ। অপশন পড়লেই বুঝতে পারবা এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টের প্রশ্ন। এগ্রিমেন্ট আমাদের আছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। এই দুই ধরনের এগ্রিমেন্ট থেকেই সাধারণত প্রশ্নটা আসে। এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট জিনিসটা কি, অর্থাৎ কেউ একজন বললো আমি এই কাজটা পারি না এবং তুমি বললা আমিও পারি না। তোমার এই নতুন করে পুরো বাক্য বলার দরকার নাই যে আমিও এই কাজটা পারি না। ও কি বলবে যে আমি এই কাজটা পারি না, তুমি বলবে এবং আমিও। এই বাংলায় তো এবং আমিও বললাম, বাট ইংলিশে এই সম্মতিটা কিভাবে প্রকাশ করব, এটাই হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে দেখো উনি বলছেন যে হি ডাজন্ট নো হাউ টু সুইম অ্যান্ড ড্যাশ। এটার অ্যান্সার হচ্ছে নেইদার ডু আই। কীভাবে, সিম্পলি আমরা জানি যে নেগেটিভ এগ্রিমেন্টে তুমি যদি নেইদার ইউজ করো তাহলে সেটার ফর্মটা কেমন হয়, প্রথমে হয় হচ্ছে নেইদার, প্রথমে আমরা নেইদার বসাই, নেইদার, এরপরে আমরা একটা অক্সিলারি ভার্ব বসাই, তারপরে কি বসাই, তারপরে সাবজেক্ট বসাই। দেখো এই নিয়ম অনুযায়ী এখানে মাত্র একটা অপশনই সেটা স্যুট করতেছে, সেটা হচ্ছে সিতে। এতে দেখো নর হি নোস
অ্যারিওবেটিক্স মূলত বোঝাচ্ছে হচ্ছে যে আকাশে অনেকে তোমরা ফ্লাই করতে দেখবা যে প্যারাশুট নিয়ে বা এক ধরনের বিশেষ জামা পরে দেখবা পাখির মতো পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে বাতাসের মধ্যে একটা উড়ার একটা প্রশিক্ষণ, ওইটার কথা বলা হচ্ছে। এটা এই নর হি নোস এরকম হয় না, তার কারণে এটা ভুল। এখানে তো এমনিতে ভুল, নেইদার নো আই, তারপরে নেইদার ডোন্ট হি প্লে ফুটবল। তোমাকে নেইদার ইউজ করলে এই নিয়মটার বাইরে তুমি যেতে পারবা না, নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে তোমাকে এই নিয়মই ফলো করতে হবে। এরপরে দেখো তাহলে এটার অ্যান্সার সি। 11 দেখো, ইফ আই ওয়ার ইউ ড্যাশ আই অ্যাকশন ইমিডিয়েটলি। তাহলে এইটা আসছে আমাদের কন্ডিশনাল থেকে। কন্ডিশনাল হচ্ছে সকল ভার্সিটির ফেভারিট একটা কোশ্চেন, একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত এই কন্ডিশনালি একমাত্র টপিক যেটা মনে হয় কোনো জায়গায় বাদ যায় না। কন্ডিশনাল, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন আর রাইট ফর্ম অফ ভার্ব সব জায়গায় থাকে এরা। তাহলে দেখো ইফ আই ওয়ার ইউ, তাহলে আমরা এই পাশে কি পাচ্ছি, এই পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে হচ্ছে পরের অংশ কি হয়, পরের অংশ হয় হচ্ছে উড প্লাস V1। পরের অংশ তাহলে হবে হচ্ছে উড প্লাস V1। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, কন্ডিশন নাম্বার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটা সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী দেখো তাহলে এখানে উড প্লাস V1 আছে কোনটা আমাদের, এতে শুধুমাত্র আমাদের উড প্লাস V1 আছে, এইটা আমাদের অ্যান্সার। উড হ্যাভ প্লাস টেকেন, এইটা বসে কোনটাতে, এইটা হচ্ছে থার্ড কন্ডিশনালে বসে। তারপরে দেখো টেকেন সাধারণত বসে না, যদি উড হ্যাভ দেওয়া থাকে তারপরে তুমি টেকেন বসাবা। উইল টেক বসে কোন জায়গায়, আমাদের ফার্স্ট কন্ডিশনালে বসে। এরপরে 12 দেখো, ম্যানি এ ম্যান ড্যাশ সাকাম টু সাস টেম্পটেশন, অর্থাৎ বলতেছে অনেক মানুষই এই ধরনের প্রলোভের কারণে কাছে পরাজিত হয়, বা হ্যাঁ এরকমই বলা যায় যে ম্যানি এ ম্যান ড্যাশ সাকাম টু সাস টেম্পটেশন, এই ধরনের প্রলোভনের কাছে মানুষরা হচ্ছে পরাজিত হয় বা ধোঁকা খায়। তাহলে ম্যানি এ ম্যান এই নিয়মটা কোন জায়গার, মূলত ম্যানিয়া ম্যানের নিয়ম। তাহলে ম্যানিয়ার নিয়মটা কেমন, এই ম্যানি এর পরে ম্যানি এই জায়গাটাতে এ ম্যান, অর্থাৎ ম্যানির পরে সাধারণত এই নিয়ম অনুযায়ী একটা সিঙ্গুলার সাবজেক্ট বসে, বাট এখানে প্রথমে সিঙ্গুলার সাবজেক্ট ঠিকই বসবে, বাট পরে যে কি বসবে আমাদের একটা সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে আমাদের। তাহলে দেখো এখানে সিঙ্গুলার কোনটা আছে, তাহলে ম্যানি এর পরে নিয়মটা কেমন, ম্যানি এই থাকবে, এই ম্যানি এটাই সবসময় একদম বহাল থাকে। ম্যানি এর পরে সিঙ্গুলার একটা নাউন বা সাবজেক্ট এবং তারপরে সিঙ্গুলার একটা তোমাকে ভার্ব বসাতে হবে। কিন্তু নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, আমরা জানি ম্যানি কিসের আগে বসে, ম্যানি সাধারণত বসে হচ্ছে প্লুরাল জিনিসপত্রর আগে, অনেক লোকজন বসাতে বা অনেক কিছু, দুই চলে গেলে আমরা কি বসাই, দুই বা দুইয়ের বেশি বলে গেলে ম্যানি বসাই, বাট এখানে নিয়মটা ব্যতিক্রম, সব সিঙ্গুলার বসবে। ম্যানি আ ম্যান ড্যাশ সাকাম টু সাস টেম্পটেশন। তাহলে এখানে আর একটা জিনিস সম্পূরক তথ্য তোমরা মনে রাখো, সেটা হচ্ছে এই সাকাম টু অর্থ হচ্ছে পরাজিত হওয়া বা ধোঁকা খাওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার অর্থ পরাজিত হওয়া। সাকাম টু একসাথে কিন্তু বসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পরাজিত হওয়া। তাহলে দেখো এখানে সিঙ্গুলার কোনটা আছে, আমাদের একমাত্র সিঙ্গুলার ভার্ব আছে হচ্ছে হ্যাজ। গেট তো বসাতে পারবো না, ম্যানি আ ম্যান গেটস হওয়ার কথা ছিল, যেহেতু সিঙ্গুলার বসবে আমাদের, এটা হবে আমাদের দিন শেষে এই হ্যাজটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যানি এ ম্যান হ্যাজ সাকাম টু সাস টেম্পটেশন মানে হচ্ছে প্রলুব্ধ করা কাউকে। এরপরে 13 নাম্বার দেখো, এ ডক্টর হু স্পেশালাইজেস ইন স্টাডি অফ স্কিন ডিজিজেস। তাহলে এটা আসছে আমাদের কোন জায়গায়, সাবস্টিটিউশন, এটা আসছে সাবস্টিটিউশন থেকে এই প্রশ্নটা আমাদের এসছে। এই সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসে, মুখস্থ অংশ বোঝার কম বাট মনে রাখার বেশি জিনিস এখানে। এ ডক্টর হু স্পেশালাইজেস ইন স্টাডি অফ স্কিন ডিজিজ, তাহলে চামড়ার রোগ নিয়ে যে ডাক্তার পড়াশোনা করে, চর্মরোগ নিয়ে, তাকে আমরা কি বলি, তাকে ডাক্তারি ভাষায় বলে হচ্ছে ডার্মাটোলজিস্ট। তাহলে ডার্ম, এই যে ডার্ম শব্দের অর্থ হচ্ছে স্কিন, বা চামড়া, তাকে আমরা বলি ডার্মাটোলজিস্ট। এরপরে দেখো হার্ট সার্জনের আলাদা কোনো নাম নেই, বাট কার্ডিওলজিস্ট, এই কার্ডিও শব্দটা আমরা হার্টের আগে কি পাইলাম, হার্টের আগে কর্ডিয়াল পাইলাম, এই কর্ডিয়াল থেকেই হচ্ছে এই কার্ডিও এগুলো সব হার্টের সাথে সম্পর্কিত। তাহলে কার্ডিওলজিস্টকে যে হচ্ছে হার্টের চিকিৎসা করে, অর্থাৎ মানুষের হৃদয়ের চিকিৎসা করে আর কি,
তাহলে সে হচ্ছে কার্ডিওলজিস্ট। এরপরে আছে নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট কী নিয়ে কাজ করে? মানুষের মস্তিষ্কের নিউরন নিয়ে যিনি কাজ করেন তিনি হচ্ছে নিউরোলজিস্ট, মূলত ব্রেইন নিয়ে কাজ করে আর কি, তিনি হচ্ছেন নিউরোলজিস্ট। আর কার্ডিওলজিস্ট হার্ট নিয়ে কাজ করে, ডার্মাটোলজিস্ট স্কিন নিয়ে কাজ করে মানুষের, অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞ যিনি। এরপরে 14 দেখো, রেনেসাঁস মিন্স, আমরা সবাই বাংলাতে জানি যে রেনেসা অর্থ হচ্ছে নবজাগরণ। তাহলে দেখি এখানে কোনটাতে আছে, এখানে বলছে রিডিফাইনিং থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বকে রিডিফাইন করা, এটা কিন্তু না। রেনেসা অর্থ হচ্ছে নবজাগরণ বা নতুন করে জ্ঞানের নবজাগরণ বোঝায়। রিনিউয়াল অফ কমিটমেন্ট, চুক্তির কোনো রিনিউয়াল হলে সেটাকে আমরা রেনেসা বলতে পারি না। রিনিউয়াল অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের আবার রিনিউয়াল হয় নাকি? তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে রিবার্থ অফ লার্নিং, অর্থাৎ জ্ঞানের পুনর্জাগরণ, এটা হচ্ছে রেনেসা বলে। এইটা তো ছিল রেনেসার অর্থ তো তোমরা মোটামুটি সবাই পারো, বাট যে জিনিসটা অনেকেরই ভুল যায় সেটা হচ্ছে এই স্পেলিংটা। কারণ এই রেনেসার স্পেলিংটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বেশ কয়েকবার এই রেনেসা চাকরির পরীক্ষা, তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় মাঝে মাঝেই কিন্তু আসে। এটা মনে রাখবে কিভাবে? এটা মনে রাখা হচ্ছে রেনা, কোনো একটা মেয়ের নাম মনে করো, রেনা ইজ সানস, SAN, তারপরে হচ্ছে CE, রেনা ইজ সানস, এরকম করে ভেঙে মনে রাখো। রেনাসান্স অর্থ হচ্ছে রিবার্থ অফ লার্নিং বা জ্ঞানের নবজাগরণ, এটা হচ্ছে রেনেসা। এরপরে দেখো 15 নাম্বার, ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ড্যাশ ইউ। তাহলে আমরা জানি এই নেসেসারি, তারপরে হচ্ছে আরও কি থাকে, ইনসিস্ট থাকে, তারপরে হচ্ছে প্রপোজ থাকে, তারপরে হচ্ছে সাজেস্ট, এরকম বেশ কিছু শব্দ। তারপরে দ্যাট, এই দ্যাট থাকার পরে ভার্বের একটা বেস ফর্ম বসে, এরপরে বসে কি, ভার্বের একটা বেস ফর্ম। এটা কিসের নিয়ম? এটা হচ্ছে সাবজাংটিভের নিয়ম, এটা হচ্ছে সাবজাংটিভের নিয়ম, সাবজাংটিভ। তাহলে সাবজাংটিভের নিয়মটা কি? এই ধরনের কিছু নির্দিষ্ট ওয়ার্ড থাকবে, তোমরা সকলে এটা মানে অ্যাডমিশনের শুরুর দিকেই পড়েছো যে নেসেসারি, সাজেস্ট, ইনসিস্ট, প্রপোজ, আরও বিভিন্ন রকমের ভার্ব থাকে, তারপরে একটা দ্যাট থাকে এবং দ্যাটের পরে বেস ফর্ম বসে। তো তোমরা অনেকে এটাকে V1 ফর্মের সাথে অনেকটা কনফিউজড করে ফেলো। ভার্বের V1 ফর্ম আর বেস ফর্ম জিনিসটা কিন্তু সেম না, এখানে কিন্তু বেস ফর্ম বসবে। তাহলে দেখো এই অনুযায়ী অ্যান্সার হচ্ছে আমাদের এখানে একমাত্র বেস ফর্ম আছে হচ্ছে কল। তোমরা এটা কমন যেটা আসে যে দ্য ডক্টর সাজেস্টেড বা দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট দ্য পেশেন্ট টেক মেডিসিন, যে ডাক্তার এটা বললেন যে ওই রোগীটা কি নিক, মেডিসিন নিক। এই জিনিসটা তোমরা অনেকে দেখো। তো এই তোমাকে কনফিউজড করতে চাইলে হয়তো প্রশ্নে একই সাথে কল এবং কলস এই দুটাই দিয়ে দিবে, বাট তোমাকে বুঝতে হবে V1 আর বেস ফর্মের মধ্যে পার্থক্য আছে। যেমন ধরো কল, এখানে আমরা কলের কথাই ধরলাম, কল অথবা কলস, অর্থাৎ কেউ কাউকে কল করে কলস আমরা বলি, বা গো, আর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে গোস। এখন দেখো এখানে যে চারটা আছে এই চারটাই কিন্তু ভার্বের V1 ফর্ম, বাট বেস ফর্ম কোনটা? বেস ফর্ম কিন্তু অন্য দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের বেস ফর্ম। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমাদের বেস ফর্ম, অর্থাৎ যেটা থেকেই পরের অংশটা আসছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যে ভার্বটা বসে সেটা আসে, সেটা কিন্তু আমাদের বেস ফর্ম না, সেটা V1 ফর্ম। আর বেস ফর্ম হচ্ছে কল, গো, সেল, এই ধরনের শব্দগুলো। তাহলে এটা গেল আমাদের সাবজেক্টিভ। 16 নাম্বার দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাইলে দেখি কারেক্ট সেন্টেন্স এখানে কোনটা। দেখো D নাম্বার দেখি, হোয়াট ইজ দ্য প্রিকন্ডিশন অফ গুড রিলেশনশিপ, অর্থাৎ ভালো সম্পর্কের আসলে প্রিকন্ডিশনগুলো কি কি। এখানে দেখো দেওয়া আছে প্রিকন্ডিশনস। তাহলে প্রিকন্ডিশনস দেওয়া থাকলে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে ইজের জায়গায় কি হতো? ইজের জায়গায় হচ্ছে আমাদের আর ইউজ করতে হতো। এরপরে সি দেখো, হোয়াট হ্যাপেন্স টু আ পারসন হু হ্যাভিং নো ফ্যামিলি। লাইনগুলো তোমাদের হয়তো পরিচিত লাগছে, এগুলো কিন্তু বোর্ড বই থেকে পিক করা লাইন। এরপরে দেখো এখানে আছে হু একটা কানেক্টর। আমরা জানি যখন একটা বাক্যের মধ্যে ক্লজ মার্কার বা কানেক্টর একটা থাকে তো বা কনজাংশন থাকে, তখন ওই ক্ষেত্রে দেখা যায় যে ওই বাক্যের মধ্যে কি হয়, দুইটা ফাইনাইট ভার্ব দরকার হয় আমাদের। দুইটা ফাইনাইট ভার্ব লাগবে আমাদের, যেহেতু হু আছে তাহলে আমরা দেখি দুই পাশে দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা। এখানে আছে আমাদের দেখো হ্যাপেন্স, এখানে আমরা পাইলাম আমাদের হ্যাপেন্স আছে। হ্যাপেন্স একটা ফাইনাইট ভার্ব, যে ভার্বের টেন্স পরিবর্তন করা যায় সেটা ফাইনাইট। এটাকে আমরা যদি পাস্টে নিয়ে যাই হ্যাপেন্ড হবে, তার কারণে ঠিক আছে প্রথম অংশ। তাহলে হুয়ের পরের অংশ দেখে আমাদের কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য হয় না।
হ্যাভিং নো ফ্যামিলি, আমরা জানি কি হ্যাভিং জিনিসটা কি, ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা কি হয় সাধারণত, কোনো যদি অক্সিলারি ভার্ব ছাড়া ভার্বের কোনো আইএনজি যুক্ত ফর্ম বসে সেটা হয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এইটা তো আর ফাইনাইট ভার্ব না, প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এই হ্যাভিং থাকার কারণে এইটা আমাদের কিন্তু ভুল, এটা আমাদের ভুল। কি হওয়া দরকার ছিল, এই হ্যাভিংটা আইএনজি না হয়ে শুধু হ্যাভ হওয়ার কথা ছিল, তাইলে এই বাক্যটা কি হতো, সঠিক হতো। হোয়াট হ্যাপেন্স টু এ পারসন হু হ্যাভ নো ফ্যামিলি, অর্থাৎ যার কোনো পরিবার নেই তার সাথে কি ঘটে। এরপরে বি দেখো, হোয়াই ইজ রিলেশনশিপ সো ইম্পর্টেন্ট, এখানেও সেম অবস্থা, ইজ আছে বাট এখানে হতো আর, তার কারণে এটা ভুল। আমাদের একমাত্র উত্তর এখানে দেওয়া আছে এ। হোয়াট ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস আর দেওয়ার, তাহলে এখানে ডিফারেন্টের পরে টাইপস দেওয়া আছে, রিলেশনশিপসের পরে আর দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এখানে ঠিক আছে, এবং শেষে প্রশ্নবোধকটাও দেওয়া আছে এই জায়গাটাতে। তাহলে অ্যান্সার আমাদের এ। 17 দেখো, ইনসেক্টিবোরাস ইজ অ্যান এনিম্যাল দ্যাট ইটস ড্যাশ, তাহলে এটা কোন জায়গা থেকে আসছে, এটাও হচ্ছে আমাদের সাবজাংটিভের সাবস্টিটিউশনের প্রশ্ন এটা সাবস্টিটিউশন। তোমরা বাংলাতে যেটা এক কথায় প্রকাশ করো এইটাই হচ্ছে ইংলিশে সাবস্টিটিউশন। তাহলে ইনসেক্টিবোরাস, ইনসেক্ট মানে কি, ইনসেক্ট অর্থ হচ্ছে কীট, কীট পতঙ্গ, কীট পতঙ্গকে বলা হয় হচ্ছে ইনসেক্ট, কীট পতঙ্গ। ভোরাস অর্থাৎ ভোরাস বলতে বোঝায় হচ্ছে ভক্ষণ করা, খাওয়া। তাহলে ইনসেক্টকে ভোর করে অর্থাৎ খেয়ে ফেলে এমন জিনিসকে আমরা কি বলি, ইজ অ্যান এনিম্যাল দ্যাট ইটস ইনসেক্টিভোরাস, তাকে সে হচ্ছে ওয়ার্মস। সাধারণত ইনসেক্টিভোরাস ইজ অ্যান এনিম্যাল দ্যাট ইটস ওয়ার্মস, অর্থাৎ এই জিনিসগুলো খায়, ওয়ার্মস খায়। ওয়ার্মস জিনিসটা তোমরা ওই যে কেঁচোর কথা চিন্তা করো, ওই কেঁচোটাই হচ্ছে ওয়ার্মস। মিট, স্ট্রস, এভরিথিং, এভরিথিং যেটা খায়, যে ব্যক্তি সব কিছু খায় তার আলাদা একটা টার্ম আছে, তিনি হচ্ছেন ওমনিভোরাস। যে ব্যক্তি সব কিছু খায় তিনি হচ্ছে ওমনিভোরাস। ওমনিভোরাস, ওমনি অর্থ সব, ওমনি অর্থ সব বা এভরিথিং, আর ভোরাস অর্থ হচ্ছে ভক্ষণ করা। ওমনিভোরাস সেই ব্যক্তি যে সকল কিছু খায়, অর্থাৎ বাছ বিচার নয়, দুনিয়ার সবই খাচ্ছে। তারপরে 18 দেখো, মেক ইট কমপ্লেক্স টু বিল্ড, তাহলে আমাদের এই বাক্যটাকে কি করতে হবে, কমপ্লেক্স বানাতে হবে। টু বিল্ড রিলেশনশিপস উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, তাহলে ভালো একটা সম্পর্ক বানানোর জন্য আমাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান থাকা উচিত, রেসপেক্ট থাকা উচিত। তাহলে দেখি আমরা 18 নাম্বার, 18 দেখি আমরা এ থেকে দেখা শুরু করি। তাহলে কমপ্লেক্স বাক্য হওয়ার জন্য আমাদের যে জিনিসটা দরকার, আমাদের মিনিমাম 2টা ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব কয়টা লাগবে, 2টা ফাইনাইট ভার্ব লাগবে আমাদের। তাহলে দেখি, ইফ বিল্ডিং রিলেশনশিপ উই নিড টু হ্যাভ, তাহলে উই নিড, আমরা একটা ফাইনাইট ভার্ব পেলাম, উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। এই সেন্টেন্সে আর কোনো ফাইনাইট ভার্ব নেই, তার কারণে এটা ভুল, কারণ কমপ্লেক্স হতে হলে মিনিমাম 2টা ফাইনাইট লাগবে। এরপরে বি দেখো, হ্যাভিং ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার উই ক্যান বিল্ড রিলেশনশিপ। ক্যান বিল্ড পাইলাম আমরা একটা, বাট আর কোনো ফাইনাইট ভার্ব নেই, একটা মাত্র ফাইনাইট ভার্ব এই বাক্যে, তার কারণে বি ভুল। সি দেখো, ওয়ান ক্যান বিল্ড, তাহলে ওয়ান ক্যান বিল্ড একটা পেলাম, রিলেশনশিপ ইফ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। ইফ they have বা if they have, এই হ্যাভ শব্দটা থাকলে এটা কিন্তু ঠিক হইতো, কারণ ট্রাস্ট কিন্তু এখানে ভার্ব না। হ্যাভ ট্রাস্ট মানে কারোর উপরে বিশ্বাস থাকা, তো হ্যাভটা থাকলে আমরা চিন্তা করতাম, বাট এখানেও নেই, তার কারণে সি ভুল। এবার দেখি ডিও ভুল না ঠিক, তা তো দেখতে হবে। এবার ইফ উই ওয়ান্ট, তাহলে উই ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব পেলাম, এরপরে দেখো উই নিড আর একটা ফাইনাইট ভার্ব পেলাম, তার মানে বোঝা যাচ্ছে ডি অ্যান্সার হবে। তারপরে দেখি বাংলা মিনিংটা কেমন আসে। ইফ উই ওয়ান্ট টু বিল্ড রিলেশনশিপ উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। যদি আমরা একটা ভালো সম্পর্ক গড়তে চাই তাহলে আমাদের একে অপরের প্রতি কী থাকতে হবে, রেসপেক্ট এবং বিশ্বাস থাকতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা মূলত কী জিনিস, 2টা ফাইনাইট ভার্ব থাকে, বাট একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। কম্পাউন্ডের মতো আলাদা আলাদা সেপারেট মিনিং ওরা প্রকাশ করতে পারে না, ওরা একজন আরেকজনের উপরে ডিপেন্ড করে। তারপরে দেখো 19, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম বিলো, তাহলে নিচ থেকে আমাদের কারেক্ট স্পেলিং চুজ করতে হবে। এটা হচ্ছে তোমরা অনেকে এই এক্সাম্পলেরই বানানটা ভুল করো, এক্সাম তারপরে PLARY দিয়ে দাও বেশি, বাট এটা হচ্ছে এক্সিমপ্লারি, অর্থাৎ প্রথম অংশে 2টাই ই, এই একটা EXEM, তারপরে হচ্ছে প্লারি, এক্সিমপ্লারি। অর্থাৎ এই ধরনের যদি কোনো রকমের তোমরা
কি বলে স্পেলিং পাও, তো সাধারণত চেষ্টা করবা কঠিন স্পেলিং হলে 2টা বা 3টা পার্টে ভেঙে নিজের মতো করে একটু করে মনে রাখার, কারণ সবগুলোর তো হয়তো শর্টকাট নিয়ম তুমি পাবা না, বাট তোমাকে মনে রাখতে হবে। আর এক্সাম্পলারি অর্থ কি? এক্সাম্পলারি অর্থ হচ্ছে দৃষ্টান্ত। এক্সাম্পলারি অর্থ হচ্ছে দৃষ্টান্ত বা আদর্শ বলা চলে। 20 নাম্বার দেখো, হোয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম হি উড কল, এটা কিন্তু 2টা হয়, এই যে হি তারপরে অ্যাপোস্ট্রফি ডি, এটা 2টা অর্থ হয়, একটা হচ্ছে হবে হ্যাড আর একটা হবে হচ্ছে উড। এটা বোঝার উপায় কি? পরে যে ভার্বটা আছে, যদি পরের ভার্বটা যদি V1 হয় তাহলে উড, আর পরের ভার্বটা যদি V3 হয় তাহলে হবে হচ্ছে হ্যাড। এটা কিন্তু পরীক্ষায় দিলেই আবার অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা কি হ্যাড না উড, তো এটা কিন্তু পরের ভার্বটা দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে লাইনটা কি ছিল? হোয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম হি হ্যাড কল, সরি হি উড কল, সে ডাকতো। দ্য লাইনস কন্টেইনস দ্য এক্সাম্পল অফ ড্যাশ, তাহলে এইটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে আমাদের হচ্ছে ফিগার্স অফ স্পিচ, এটা হচ্ছে ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচের প্রশ্ন। এটাও লিটারেচারেরই একটা পার্ট, বাট ফিগার্স অফ স্পিচ বলি বা লিটারেরি টার্ম বলি আমরা এটাকে। তাইলে দেখো সিমিলি, সিমিলি হতে হলে আমাদের কি লাগে আমরা জানি, সিমিলি হতে হলে আমাদের মাস্ট একটা অ্যাজ অথবা লাইক থাকা লাগবে, এবং যে জিনিসটার সাথে তুলনা সম্ভব না, যেমন মানুষের সাথে হয়তো তুমি কি বলা যায় গাছের তুলনা করতে পারো না, কারণ 2টা ভিন্ন জিনিস, বাট তারপরেও তুমি অ্যাজ লাইক দিয়ে তুলনা করলা, যে মানুষের জীবন যেরকম বেড়ে ওঠে বৃক্ষের জীবনও সেরকম বেড়ে ওঠে, অ্যাজ লাইক দিয়ে তুলনা করলা, তখন কি হবে? সিমিলি হবে। এরপরে দেখো মেটাফর কেন নয়, এই লাইনটাতে এরকম কোনো কিছুই তুলনা করা হয়। মেটাফর কি? মেটাফর হচ্ছে অ্যাজ এবং লাইক ব্যতীত সরাসরি কাউকে কোনো কিছুর সাথে তুলনা করা, অর্থাৎ আমরা সাধারণত মেটাফর ইউজ করি, যেমন নট সিট ইন লার্নিং বোয়ার্স, তোমাদের বই থেকে যে প্রশ্নটা আসে নট সিট ইন লার্নিং বোয়ার্স, তো লার্নিং বোয়ার্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে বাগান হিসেবে কল্পনা করা হয়, বাট ওখানে কিন্তু লাইক অ্যাজ কিন্তু ইউজ করা হয়নি। যেমন তুমি গালি দিয়ে কোনো একটা মানুষকে বলে ফেলা তুই কুকুর, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে মেটাফর, বাট তুমি বললা তুমি কুকুরের মতো, তোর আচরণ কুকুরের মতো, তাইলে কি হবে? ওই মতো শব্দের কারণে ওইটা হবে হচ্ছে সিমিলি, আর যদি মতো না ইউজ করো, অ্যাজ লাইক ইউজ না করো, তাহলে হবে মেটাফর। এরপরে আসে দেখি অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স জিনিসটাও এখানে নাই, এখানে অনুপস্থিত। এখানে কিন্তু দেখো কারোর সাথে কারো তুলনা করলো না, সিমিলিও হলো না, মেটাফরও হলো না। অ্যাসোনেন্স হলো না কেন? অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়াল সাউন্ডের রিপিটেশন, এটা হচ্ছে রিপিটেশন অফ ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড, অর্থাৎ বারবার একটা বারবার হচ্ছে ভাওয়াল সাউন্ডের রিপিট হবে, অর্থাৎ পাশাপাশি যে ওয়ার্ডগুলো থাকবে এগুলোর মধ্যে দেখবা যে ভাওয়াল সাউন্ড, এটা কিন্তু ভাওয়াল কিন্তু তোমার বারবার রিপিট হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না, তোমাকে ভাওয়ালের সাউন্ড রিপিট হতে হবে, অর্থাৎ ভাওয়ালের মধ্যে কোন শব্দগুলো আছে এ, ই, আই, ও, ইউ, এইগুলো বারবার রিপিট হতে হবে। নট ওটা তুমি চোখে দেখতে পারবে না, যে চোখে ই দেখা যাচ্ছে, বাট ই যে উচ্চারণ করলাম এই ইটা কিন্তু তুমি চোখে দেখতে পাচ্ছ না। তো সাউন্ড ডিভাইস, এটা হচ্ছে সাউন্ড ডিভাইস, অ্যাসোনেন্স, কনসোনেন্স, এগুলো সাউন্ড ডিভাইস, এটা রিপিটেশন হলে তখন আমরা এটা বলতাম, বাট এখানে এগুলোর কোনোটাই নাই। এখানে অ্যান্সার হচ্ছে অ্যালিটারেশন। কেন অ্যালিটারেশন? কারণ আমরা জানি অ্যালিটারেশনের লেটার অর্থাৎ অ্যালফাবেটগুলো হচ্ছে ইনিশিয়াল অ্যালফাবেট, কোনো ওয়ার্ডের ইনিশিয়াল অর্থাৎ প্রারম্ভিক যে লেটারটা অ্যালফাবেটটা ওইটা রিপিট হয়। এখানে দেখো দেওয়া আছে, এখানে দেখি কালারটা চেঞ্জ করে নিই, এই যে হোয়েন, ডাব্লিউ, এখানেও আছে ডাব্লিউ, এখানেও আছে ডাব্লিউ, অর্থাৎ 3টা ডাব্লিউ কিন্তু পরপর রিপিট হচ্ছে। অনেকে মনে করে যে এই 2 ডাব্লিউর মাঝে তো একটা ওয়ার্ড আছে, তো এইটা তো আবার এটা রিপিট কিভাবে হয়, বাট এটাও কিন্তু রিপিট, অর্থাৎ পাশাপাশিও রিপিট থাকতে পারে, একটা 2টা ওয়ার্ড পরেও কিন্তু রিপিট হতে পারে। তো এরকম কোনো বাক্যে যদি দেখো যে একাধিক ওয়ার্ডের মিনিমাম 2টা হতে হবে, 2টা ওয়ার্ডের ইনিশিয়াল অ্যালফাবেটগুলো যদি রিপিট হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অ্যালিটারেশন। এরপরে দেখো 22, অনলি আফটার সিইং দ্য বয়, তাহলে এটা হচ্ছে অনলি আফটারের নিয়ম, কমন একটা জিনিস পরীক্ষায় বারবার আসে। অনলি আফটারের নিয়ম কি? অনলি আফটারের পরে একটা অংশ থাকবে এবং পরের অংশে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে, তারপরে হচ্ছে বাকি অংশ মূলত বসে, মানে অক্সিলারি দিয়েই তোমাকে শুরু করতে হবে এই জিনিসটা। এটা হচ্ছে অনলি আফটারের নিয়ম। অনলি আফটারের পরে যেরকম একটা ফ্রেজ থাকবে বা ক্লজও থাকতে পারে, অনলি আফটার সিইং দ্য বয়, এখানে ফ্রেজ আছে, তাহলে অনলি আফটারের পরে হচ্ছে ফ্রেজ বা ক্লজ থাকবে, এরপরে অক্সিলারি থাকবে, তারপরে ধরো সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে এরকম। তাহলে দেখি আমরা এখানে, তাহলে অনলি আফটার সিইং দ্য বয়
তাহলে আমাদের কি দিয়ে শুরু হতে হবে? অক্সিলারি দিয়ে শুরু হতে হবে। এতে দেখো সাবজেক্ট দিয়ে শুরু হলো, তার কারণে ভুল। বিতে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, সিতে সাবজেক্ট দিয়ে, ডিতে মেইন ভার্ব দিয়ে। তো মেইন ভার্ব দিয়ে তো শুরু করা যাবে না, শুরু করা যাবে কি দিয়ে? এই অক্সিলারি ভার্ব দিয়ে। অ্যান্সার হচ্ছে আমাদের বি। অনলি আফটার সিইং দ্য বয় কুড আই রিমেম্বার। তাহলে অনলি আফটারের পরে অক্সিলারি বসবে, এরপরে বসবে আমাদের হচ্ছে সাবজেক্টটা, তারপরে বসবে আমাদের হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব এইটা হচ্ছে আমাদের অনলি আফটারের নিয়ম। তাহলে অক্সিলারি বসলো, সাবজেক্ট বসলো, মেইন ভার্ব বসলো, তারপরে ব্লা 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 যা থাকুক এক্সটেনশন আর কি। 22 দেখো, আই ফাউন্ড ইট ইজি টু ডু। আমি এটাকে এই কাজটা করা খুব সহজ মনে করলাম বা সহজ হলো আমার জন্য। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। তাহলে এটা আসছে প্যাসিভ থেকে। এটা হচ্ছে অনলি আফটারের নিয়ম, এটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে, রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। তাহলে এবার দেখি এইটা, আই ফাউন্ড ইট ইজি টু ডু, এটা হচ্ছে আমাদের ভয়েসের থেকে আসা প্রশ্ন, ভয়েস থেকে আসছে। ভয়েস থেকে কিন্তু প্রশ্ন আসে রাজশাহী ইউনিভার্সিটিতে, ভয়েস ভালো করে রিভিশন দিয়ে যেতে হবে। ভয়েস, ন্যারেশন এবং কমপ্লেক্স কম্পাউন্ড তিনটাই। দেখো তাইলে আই ফাউন্ড ইট ইজি টু ডু, আমরা কি জানি যে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভটা আমরা কি করি না, প্যাসিভে চেঞ্জ করি না। ইনফিনিটিভের নো চেঞ্জ, ইনফিনিটিভ নো চেঞ্জ, আমরা ইনফিনিটিভটা সাধারণত চেঞ্জ করি না। তাহলে আমাদের মূল কাজটা কোন অংশ নিয়ে? মূল কাজটা আমাদের হচ্ছে এই অংশটা নিয়ে। তাহলে দেখি, আই ফাউন্ড ইট ইজি, তাহলে আমাদের এটাতে প্রথমে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে ইট, আই ফাউন্ড ইট, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। ইটের সাবজেক্টিভ ফর্ম কি? ইটই হয়। তাহলে ইট, প্রথমে ইট, তাহলে ইট, এরপরে এই টেন্সটা কোন ফর্মে আছে? টেন্সটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্মে। পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের অজ অথবা ওয়ার বসে। তো এখানে আমাদের কি বসবে? ইট যেহেতু সিঙ্গুলার, তার কারণে অজ বসবে। তাহলে ইট ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ, তিনটাই সেম। তারপরে ইট ওয়াজ, এরপরে আমাদের কি বসে? এরপরে আমাদের ভার্বের V3 বসে। দেখো ফাউন্ড আছে, ফাউন্ড ভার্বের V3 কি? ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, অর্থাৎ V3 থাও আমাদের হচ্ছে ফাউন্ডই হবে। তাহলে ফাউন্ড, এখানে দেখো ইজি চলে আসছে, অ্যাডজেক্টিভটা আগে চলে আসছে ভার্বের, তার কারণে আমাদের সি ভুল, তার কারণে একটা আমরা অলরেডি এলিমিনেট করে দিলাম। আমাদের এখন চিন্তার তিনটা অপশন নিই। এরপরে দেখো তাহলে ভার্ব বসালাম, ইট ওয়াজ ফাউন্ড, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। ইট ওয়াজ ফাউন্ড ইজি, এই যে এই ইজিটা নিয়ে আসলাম, ইট ওয়াজ ফাউন্ড ইজি, ইট ওয়াজ ফাউন্ড ইজি। তাহলে আমাদের এই অংশের কাজ শেষ। এইবার আমাদের কাজ করতে হবে এই অংশটা নিয়ে, টু ডু। এই টু ডুটাকে আমরা কি করব? ওই টু ডুই রাখবো, কারণ ইনফিনিটিভ নো চেঞ্জ, টু প্লাস ভার্বের V1 হচ্ছে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ কিন্তু চেঞ্জ হয় না। তাইলে দেখো, ইট ওয়াজ ফাউন্ড ইজি টু বি ডান, তাহলে কি টু বি ডান হবে? আমরা আগেই বলেছি চেঞ্জ হয় না, তার কারণে কি হচ্ছে? বি ভুল। এখন থেকে যদি এ ভুল হয় তাহলে ডি অ্যান্সার হবে, আর যদি এ ঠিক হয় তাহলে ডিও বাদ যাবে। ইট ওয়াজ ফাউন্ড ইজি এ পর্যন্ত ঠিক আছে, টু ডু পর্যন্ত ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হয়? একটা প্রিপোজিশন অর্থাৎ বাই নিয়ে আসতে হয়, বা অন্য কোনো ভার্ব হলে তার সাথে ম্যাচ করে একটা প্রিপোজিশন নিয়ে আসতে হয়। এরপরে আমাদের কি করতে হবে? তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। তাহলে ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি, তাহলে এইটা ঠিক আছে, তার কারণে অ্যান্সার হচ্ছে আমাদের এ, আর ডি বাদ যাচ্ছে আমাদের। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ, ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি। তো ইনফিনিটিভ কিন্তু চেঞ্জ হবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। 23 দেখো, অল হিউম্যান বিংস ড্যাশ ফ্রি, এটাও রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে। সবচেয়ে রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে বেসিক নিয়ম, যদি প্লুরাল হয়, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? ভার্বও প্লুরাল হবে। তাহলে দেখো এখানে দুইটা ভার্ব, এটা সিঙ্গুলার আর এখানে কোনো ভার্বই নেই। একটা সেন্টেন্স হইতে ফাইনাইট ভার্ব লাগে, এখানে বিং দিয়ে দিছে, বিং কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না। যে ভার্বের টেন্স পরিবর্তন করা যায় না সেটা ফাইনাইট ভার্ব না, তো বিংকে তো আর আমি চেঞ্জ করতে পারতেছি না, তার কারণে ডি বাদ। তাহলে অপশন থাকলো আমাদের বি এবং সি, দুইটাতেই প্লুরাল আছে। এখন কোনটা বসাবো? এখন আসবে আমাদের মিনিংয়ের খেলা, অর্থাৎ অর্থ বুঝে এবার বসাতে হবে। অল হিউম্যান বিংস ড্যাশ ফ্রি। এখন চিন্তা করো, মানুষ কি জন্ম নেওয়া বন্ধ করে দিছে? মানে মানুষের পৃথিবীতে আসা কি বন্ধ হয়েছে? হয়নি কিন্তু। তার মানে কি হবে? আমাদের প্রেজেন্টে এই কথাটা চিন্তা করতে হবে। এখানে দেখো ওয়ার ক্রিয়েটিং দেওয়া আছে, তার কারণে এটা ভুল, কারণ মানুষ এখনো সৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা এখনো মানুষকে পৃথিবীতে পাঠাচ্ছেন, তার কারণে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের হচ্ছে বি, ওয়ার বর্ন। তাহলে অল হিউম্যান বিং ওয়ার বর্ন ফ্রি, সকল মানুষই স্বাধীনভাবে জন্মগ্রহণ করে বা মুক্তভাবে জন্মগ্রহণ করে। এরপরে দেখো 24 নাম্বার,
24 কি বলছে দেখি, ড্যাশ মিনস দ্য রাইট টু ভোট ইন পলিটিক্যাল ইলেকশন। এটাও আমরা বলতে পারি, ভোক্যাবস তো বলতেই পারি, বাট এটা হচ্ছে সাবস্টিটিউশনের কোশ্চেন। সাবস্টিটিউশন, এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশনের কোশ্চেন। তাহলে দেখো এখানকার কোন শব্দটার অর্থ রাইট টু ভোট ইন পলিটিক্যাল ইলেকশন, অর্থাৎ রাজনৈতিক কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কোন শব্দ দিয়ে এখানে প্রকাশ পায়। তাহলে দেখো প্রসিকিউশন অর্থ কি, প্রসিকিউশন অর্থ হচ্ছে মামলা পরিচালনা, প্রসিকিউশন অর্থ হচ্ছে মামলা পরিচালনা। মামলা পরিচালনাকে কি বলে, প্রসিকিউশন। প্রসিকিউশন বানানটা দেখবা, স্পেলিং পরিচালনা, এটা কিন্তু আসতে পারে প্রসিকিউশন। এরপরে দেখো অ্যাজাইলাম, অ্যাজাইলাম কি, অ্যাজাইলাম হচ্ছে রাজনৈতিক আশ্রয়, অ্যাজাইলাম হচ্ছে রাজনৈতিক আশ্রয়কে বলে অ্যাজাইলাম। যেমন আমাদের হাসু আপা এখন রাজনৈতিক আশ্রয় আছে কোন দেশে, এখন আমাদের হাসু আপা রাজনৈতিক আশ্রয়ে আছে হচ্ছে ভারতে কিন্তু আছে। এরকম কোনো দেশের কোনো নাগরিক, এমনকি তুমিও যদি তোমার দেশে নিরাপত্তাহীনতায় ভোগো, তো অন্য দেশের কাছে তুমি কি চাইতে পারো, রাজনৈতিক নিরাপত্তার জন্য তুমি অ্যাজাইলাম চাইতে পারো, যে আমি নিজের দেশে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি আপনার দেশে রাজনৈতিক কি চাই, আশ্রয় চাই। তো ওনারা যদি স্বীকার করেন যে তোমাকে রাজনৈতিক আশ্রয় দিবে, তাহলে তুমি যাইতে পারবা। এরপরে দেখো ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট অর্থ কি, শো, অর্থাৎ কোনো কিছু দেখানো বা প্রকাশ করা, সিম্পলি শো বলা যায় এটাকে। একমাত্র সাফরেজ অর্থ হচ্ছে ভোট, একমাত্র এই সাফরেজ শব্দটার অর্থ হচ্ছে ভোট। আর একটা আছে ভোটের রিলেটেড শব্দ, এই সাফরেজ এবং রেফারেন্ডাম, এই দুইটা শব্দই কিন্তু তোমরা কোথায় পড়েছো, তোমরা পড়েছো কিনা আমি জানি না, বাট না পড়ে থাকলে তোমাদের জন্য দুঃখজনক বিষয়। সেটা হচ্ছে পারিভাষিকে, বাংলার পারিভাষিকে কিন্তু এই দুটো শব্দ কিন্তু বাংলার পারিভাষিকেও আসে, তো এই দুটাই কিন্তু পড়তে হবে, সাফরেজ এবং রেফারেন্ডাম। সাফরেজ অর্থই হচ্ছে ভোটাধিকার। 25 দেখো, হি ড্যাশ ট্রাস্ট অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, এটা আমেরিকার প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, বাট এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস, রাইট ফর্ম অফ ভার্বের রুলস। তাহলে হি ইউজ টু কালেক্টিং না ইউজ টু কালেক্ট নাকি কোনটা, তাহলে দেখি এখন শুরু থেকে। ইউজ টু কালেক্টিং, ইউজ টু কালেক্টিং না কেন, আমরা জানি ইউজ টুর পরে কি হয়, ইউজ টুর পরে হচ্ছে ভার্বের ভি অন হয়। ইউজ টুর পরে ভার্বের আইএনজি কখন হবে, যখন ইউজ টুর আগে অজ বা যে কোনো একটা কিছু থাকবে, যে অজ ইউজ টু, অজ ইউজ টু বা ইজ ইউজ টু এনিথিং, অর্থাৎ আইএনজি যুক্ত হওয়ার মতো কোনো একটা ভার্ব লাগবে আমার, অক্সিলারি ভার্ব, ওইটা যদি থাকে তাইলে এবার ভার্ব প্লাস কি করতে পারবো, তারপর তাইলে এবার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিতে পারবো। বাট শুধু ইউজ টু যদি থাকে তাইলে কি হবে, তাইলে ভি অন হবে। এখন দেখো ডি, দেখো ইউজিং দ্য কালেকশন, তাহলে ইউজিং কি আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট একটা ভার্ব। পুরো সেন্টেন্সে কিন্তু দেখো হি ট্রাস্ট এই পর্যন্ত, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে সেপারেট দুইটা কি লাগে, আমাদের ফাইনাইট ভার্ব লাগে। তো এই পাশের ফাইনাইট ভার্ব যদি এটা বসাও তাহলে অর্থ আসবে না, হি ইউজিং দ্য কালেকশন ট্রাশ, তাহলে কিন্তু হচ্ছে না, অর্থই হচ্ছে না এটা। এরপরে দেখো সি নাম্বার, ওয়াজ ইউজ টু কালেক্ট, তাহলে এখানে কি পড়লাম, ওয়াজ ইউজড এর পরে কি হওয়ার কথা ছিল, কালেক্টিং হওয়ার কথা ছিল, বাট হলো না। তাহলে আমাদের অ্যান্সার সিম্পলি কোনটা হচ্ছে, বি হচ্ছে, ইউজ টু কালেক্ট। হি ইউজ টু কালেক্ট অ্যান্ড সেল, কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর, মানে ও হচ্ছে ময়লা কুড়ানো এবং এটাকে দোকানদারের কাছে বেচাই ও হচ্ছে অভ্যস্ত ছিল। 26 দেখো, ইস্ট অফ টু ওয়ার্ডস অর মোর হ্যাভিং দ্য সেম স্পেলিং, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, ইচ অফ টু ওয়ার্ডস অর্থাৎ দুইটা শব্দের কথা বলতেছে, অর মোর হ্যাভিং দুইটা শব্দ বা তার চেয়েও বেশি ওয়ার্ড, হ্যাভিং দ্য সেম স্পেলিং তাহলে দুইটা শব্দ যার স্পেলিং সেম, বানান সেম, অর প্রোনাউন্সিয়েশন তাহলে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুইটাই সেম, বাট ডিফারেন্ট মিনিং অ্যান্ড অরিজিন তাহলে ওটার উৎপত্তি এবং মিনিং এবং উৎপত্তি ডিফারেন্ট, বাট বানান এবং উচ্চারণ হচ্ছে সেম, ওই জিনিসটাকে কি বলে, তাহলে এটাও আসছে আমাদের কোন জায়গা থেকে, এটাও আসছে আমাদের হচ্ছে সাবস্টিটিউশন থেকে, সাবস্টিটিউশন, এটা আমাদের সাবস্টিটিউশনের প্রশ্ন। এখন দেখো সিনোনিম তো তোমরা সবাই জানো, সিনোনিম কি, সিনোনিম হচ্ছে বাংলায় যেটাকে আমরা সমার্থক বলি সেটাকেই ইংলিশে বলি হচ্ছে সিনোনিম। এরপরে দেখো অ্যান্টোনিম, অ্যান্টোনিম অর্থ কি, বাংলায় যেটাকে বলি বিপরীতার্থক, আমি বানানি ভুলে গেলাম, আচ্ছা বিপরীত শব্দ হলেই হয়েছে একটা, বিপরীত যোগার্থক, বিপরীতার্থক, হ্যাঁ এই যে এবার হয়েছে বিপরীতার্থক। তাহলে অ্যান্টোনিম অর্থ বিপরীতার্থক, সিনোনিম অর্থ সমার্থক। এরপরে দুইটা দেওয়া আছে হোমোফোনস আর হোমোনিমস, এই দুইটাতে বোঝার বিষয় আছে। দেখো
এখানে হোমোফোনস জিনিসটা কি? ফোন বলতে বোঝায় হচ্ছে ইংলিশে শব্দ বোঝায়, সাউন্ডের কথা বলে, এটা হচ্ছে হোমোফোনস। তাহলে হোমোফোনস জিনিসটা হতে হলে কি হতে হবে? হোমোফোনসে উচ্চারণটা একই হতে হবে। এখানে যেমন দেখো প্রোনাউন্সিয়েশন এক আছে এবং স্পেলিং দুইটাই এক আছে, এইটা হলে হয় হচ্ছে হোমোনিম। তোমাদের কনফিউশনটা আগে দূর করে দিয়ে দেখো, প্রথমে হচ্ছে উত্তর, এখানে আমাদের হোমোনিম। তাহলে এমন একটা জিনিস যেটার স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটাই সেম, বাট ওটার মিনিং ডিফারেন্ট এবং অরিজিনটাও ডিফারেন্ট, ওইটাকে আমরা কি বলি? হোমোনিম। উদাহরণস্বরূপে হোমোনিমের উদাহরণ আমরা কি দেব দেখো, যেমন ধরো ব্যাংক। এখন ব্যাংক অর্থ কি? ব্যাংক অর্থ দুইটা, একটা হচ্ছে নদীর তীর যে ব্যাংক বলি, আর একটা কি, আর একটা হচ্ছে যে ব্যাংক যেখানে টাকা রাখি, টাকা রাখার যে ব্যাংক, অর্থাৎ টাকা রাখার ব্যাংক, সেটা মাটির ব্যাংক হোক বা ওই যে অফিসের ব্যাংক, দুটাই হতে পারে ওই ব্যাংক। তাহলে দুইটা ব্যাংক গেল। তাহলে এই জিনিসটা দেখো, স্পেলিং সেম, তারপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ সেম, বাট মিনিং ডিফারেন্ট এবং অরিজিনও এটার ডিফারেন্ট। আর একটা আছে দেখো, বুকের কথা চিন্তা করো, বুক। এই বুক মানে কি? বুক মানে বই। এই বুক মানে কি? কোনো কিছু হচ্ছে বরাদ্দ করা, বা আমরা বলি না যে এই সিটটা কি বুক করছো নাকি, অর্থাৎ অকুপাইড নাকি এই সিটটা। আরও আছে এরকম ধরো আরও কি বলা যায়, ব্যাট আছে। আচ্ছা, সব বি দিয়ে চলে আসতেছে আমার মুখে বারবার। ব্যাট মানে কি? ব্যাট মানে হচ্ছে বাদুর, অর্থাৎ এই ব্যাট। আবার আর একটা ব্যাট আছে কি? খেলার ব্যাট। তাহলে ব্যাট কিন্তু দেখো কয় রকমের হলো, ব্যাট দিয়ে ব্যাংক হলো একটা, ব্যাংক পেলাম, মানে মোটামুটি এই কয়েকটা হলেই তোমাদের বোঝার মতো হয়ে যাবে। আমরা একটা পেলাম ব্যাংক, একটা পেলাম বুক, আর একটা পেলাম ব্যাট। তিনটাই দেখো স্পেলিং সেম, উচ্চারণ সেম, বাট মিনিং কিন্তু ডিফারেন্ট। মিনিং একটা যদি তুমি হয় নদীর তীর, আর একটা হচ্ছে টাকার ব্যাংক হচ্ছে, একটা যদি হয় বই, আর একটা হচ্ছে বরাদ্দ করা, একটা যদি হয় বাদুর, আর একটা হচ্ছে কি মিনিং খেলার ব্যাট হচ্ছে। এইটা হচ্ছে আমাদের হোমোনিম। এবার হোমোফোনস জিনিসটা কি সেটা দেখব। হোমোফোনসের উদাহরণ দেওয়া যায় কোনটা দিয়ে? হোমোফোনসের উদাহরণ আমরা দিতে পারি হচ্ছে ফ্লাওয়ার দিয়ে দেওয়া যায়। হোমোফোনস দেখি এবার। হোমোফোনস দেখো, ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার অর্থ কি? এই ফ্লাওয়ার অর্থ হচ্ছে আমরা সবাই জানি ফুল। আর একটা ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ার অর্থ হচ্ছে ময়দা। এই ফ্লাওয়ারের অর্থ হচ্ছে ময়দা। তাহলে হোমোফোনস জিনিসটা কি? যে জিনিসটার স্পেলিং সেম না, বাট উচ্চারণ সেম। উচ্চারণ কিন্তু সেম হবে বা প্রোনাউন্সিয়েশন সেম হবে। তাহলে হোমোফোনস জিনিসটা কি? উচ্চারণটা সেম, এটাও ফ্লাওয়ার, বাট কি হচ্ছে, এটার মিনিং কিন্তু আবার ডিফারেন্ট, বাট উচ্চারণটা সেম, স্পেলিং ভিন্ন এবং মিনিংও ভিন্ন। ফ্লাওয়ার হতে পারে, আর একটা হতে পারে কি, আমরা আর একটা বলতে পারি হচ্ছে সি বলতে পারি। এই সি মানে কি? দেখা, এই সি মানে হচ্ছে সমুদ্র। আর এই সি অর্থ কি? এই সি অর্থ হচ্ছে দেখা, বাট দুইটাই অর্থ হচ্ছে দুইটার মিনিং ডিফারেন্ট, বাট দুইটার প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে? সেম হচ্ছে। তো হোমোফোনস এমন জিনিস যেটার সাউন্ড অর্থাৎ প্রোনাউন্সিয়েশন সেম, বাট আর সব কিছু ডিফারেন্ট, সেটা হবে কি? হোমোফোনস। আর হোমোনিমস কি? হোমোনিমস হচ্ছে ওটার প্রোনাউন্সিয়েশন সেম, স্পেলিং সেম, শুধুমাত্র মিনিংটা ডিফারেন্ট। অরিজিনের কথা তুমি চিন্তা বাদ দাও, তুমি জাস্ট এই দুটোর কথা চিন্তা করো। এটা কি হবে? স্পেলিং প্রোনাউন্সিয়েশন সেম, অর্থ ডিফারেন্ট। আর এটা কি হবে? এইটা শুধুমাত্র প্রোনাউন্সিয়েশন সেম, আর দুনিয়ার সব কিছু এদের আলাদা, এরা ভিন্ন দুনিয়ার মানুষজন, জাস্ট উচ্চারণ এদের সেম। আচ্ছা, এবার দেখো 27 নাম্বার, হোয়াট টাইম ড্যাশ। এটা আমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেন। হোয়াট টাইম এক্সপ্রেশনটা, হাউ লং, হোয়াট টাইম, এইগুলো হচ্ছে প্রশ্ন করার জন্য এই এক্সপ্রেশনগুলো ইউজ হয়। তাহলে হোয়াট টাইম হচ্ছে একত্রে একটা এক্সপ্রেশন। তাহলে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কি জানি? WH ওয়ার্ড থাকে বা WH এরকম যদি ফ্রেজও থাকে, ফ্রেজ আকারেও সমস্যা নেই। এরপরে আমাদের কি বসাতে হবে? একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে আমাদের দুটা, এ এবং বিতে। তাহলে সি ডি আমরা বাদ দেবো, কারণ এখানে মূল ভার্বটা চলে আসছে, তার কারণে সি এবং ডি বাদ, কারণ প্রশ্ন করার জন্যই অক্সিলারি লাগবে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়াই আছে এখানে। তাহলে হোয়াট টাইম ডাজ, এরপরে কি বসে? এরপরে আমাদের বসে হচ্ছে সাবজেক্ট বসে। হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম, তাহলে এখানেও ফিল্ম আছে, দ্য ফিল্ম, এখানেও দ্য ফিল্ম আছে। এখন মেইন ভার্ব নিয়ে কাজ, বিগিনস না বিগিন। এখন দেখো আমরা জানি অলরেডি আমরা একবার কি করেছি? ডাজ দিয়ে দিয়েছি।
যদি ডাজ একবার দিয়েই দিই, ডাজ দিলে কি হয়, মেইন ভার্বের সাথে কিন্তু আর কিন্তু এস কিন্তু বসে না, তার কারণে এইটা ভুল। আমাদের অ্যান্সার হচ্ছে বি। হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম বিগিন, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বি। এরপরে 28 দেখো, টাইপ অফ, তাহলে এটার অ্যান্সার কিন্তু বি হচ্ছে, হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম বিগিন, নট বিগিনস। 28 দেখো, টাইপ অফ কনফ্লিক্ট রেফার টু অ্যান অ্যান্টাগনিজম বিটুইন টু ইন্ডিভিজুয়াল ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, অর্থাৎ এত বড় সরি, তাহলে বলছে যে শত্রুতা কাজের মাঝে বিটুইন টু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ চিন্তা করো দুইজন ব্যক্তির মধ্যে কি হচ্ছে, দুইজন ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে, দুইজন ব্যক্তির মধ্যে মারামারি হলে এটাকে কি বলবে, দুইজন ব্যক্তি, তাহলে দুইজন ব্যক্তির মধ্যে যদি মারামারি হয়, দুইজন ব্যক্তির মধ্যে কনফ্লিক্ট হলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। এটা হচ্ছে কয়জনের মধ্যে হবে, দুইজনের মধ্যে হবে। বাট তুমি আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হচ্ছে একজন মানুষ, অর্থাৎ একজন ব্যক্তির মাঝেই, একক ব্যক্তির মাঝেই কনফ্লিক্টটা হবে। এই কনফ্লিক্টটা কেমন, এটা কিন্তু বোর্ড বইয়ের প্রশ্ন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বোর্ড বইয়ে কিন্তু ছিল এটা। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু মারামারি করছো, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। বাংলায় যেমন তোমরা পড়ো ওই যে অন্তঃবিশ্ববিদ্যালয় আর আন্তঃবিশ্ববিদ্যালয়, অর্থাৎ একাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই বিভিন্ন ডিপার্টমেন্টের খেলা। তো অন্ত আর আন্তর যেমন পার্থক্য আছে, এখানেও ইংলিশে ইন্টার এবং ইন্ট্রার মধ্যে পার্থক্য আছে। ইন্টার জিনিসটা কি, এখানে দুইজনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে ইন্টার, আর একজনের মধ্যে হইলে হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্টটা কেমন দেখা যায়, যেমন ধরো ওই যে আমরা বাংলায় একটা জিনিস বারবার মজা করে বলি, যাবক কি যাব না। তো এই যাবক কি যাব না, এটা আসলে কি তুমি আরেকজনের সাথে বলতেছো, নিজের মনে মনেই কিন্তু তুমি ভাবো যে আমার আসলে যাওয়া উচিত কি উচিত না। তো তুমি নিজে যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে প্যারা খাও, অর্থাৎ নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, নিজের মধ্যে দ্বন্দ্ব লাগছে। অর্থাৎ ওই যে আমরা মুভিতে দেখি মাঝে মাঝে নায়কের কি দেখায়, সাদা মন আর কালো মন দেখায়। সাদা মন বলে তুই এটা কর, আর খারাপ মন বলে, কালো মন বলে তুই এটা কর। তো এই যে নিজের মধ্যে যে কনফ্লিক্ট, এইটাকে আমরা বলি ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। আর যদি দুইজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির মধ্যে হয়, সেটা বলি আমরা ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। আরও দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ট্রাগ্রুপ, একটা হচ্ছে ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট, আর আরেকটা হচ্ছে ইন্টারগ্রুপ। যারা বোর্ড বই পড়েছো তাদের কাছে এই টার্মগুলো কিন্তু পরিচিত মোটামুটি। ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট কি, ইন্ট্রা অর্থ বলেছে কি ভেতরে, তাহলে ইন্ট্রাগ্রুপ, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের কথা চিন্তা করো, ধরো তোমরা 5 জনের একটা ফ্রেন্ড, এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে 2 জনের মারামারি লাগলো। তোমার ফ্রেন্ড সার্কেলে 5 জন বন্ধু আছে, তার মধ্যে 2 জনের মারামারি লাগলো, তাহলে কি হবে, একটা গ্রুপের মধ্যে মারামারি লাগছে, এইটা হচ্ছে ইন্টারগ্রুপ কনফ্লিক্ট, দ্বন্দ্ব। এবার চিন্তা করো ইন্টারগ্রুপ, অর্থাৎ তোমাদের ধরো ক্লাসে 5-6টা গ্রুপ আছে, অর্থাৎ ভালোদের একটা গ্রুপ, খুবই ট্যালেন্টেড স্টুডেন্টদের একটা গ্রুপ, যারা সারাদিন ট্যুর দেয় তাদের একটা গ্রুপ, এবং ধরো আরও বিভিন্ন রকমের গ্রুপ আছে। তো এরকম গ্রুপগুলোর মধ্যে যে কোনো ভালো এবং খারাপ স্টুডেন্টদের একটা গ্রুপ, বা বদমাই স্টুডেন্ট আর ভালো স্টুডেন্টের গ্রুপের মধ্যে কি হলো, মারামারি লাগলো। তো পুরো গ্রুপ যখন, দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ যখন মারামারি করতেছে, তখন বলি আমরা ওটা ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। আচ্ছা, এরপরে আমরা এই প্রথম সেটটা গেল, এরপরে আমরা যাব 2 নাম্বার সেটে। 2 নাম্বার সেটেও আমাদের সেম অবস্থা, একটা কম্প্রিহেনশন দিয়ে শুরু হচ্ছে। আমরা কম্প্রিহেনশন শুরুতেই পড়বো না, আমরা প্রথমে যাব হচ্ছে ওয়ার্ডে। তাহলে প্রথম ওয়ার্ড কি, ট্রান্সিয়েন্ট। দেখো ট্রান্সিয়েন্ট অর্থ কি, দ্য ওয়ার্ড ট্রান্সিয়েন্ট ইন দ্য প্যাসেজ মোস্ট নিয়ারলি মিন। তাহলে প্যাসেজে দেখি ট্রান্সিয়েন্ট কোন জায়গাটাতে আছে, প্যাসেজে ট্রান্সিয়েন্ট আছে হচ্ছে এই জায়গাটাতে। তাহলে মিনিংটা দেখি এবার পুরো সেন্টেন্স জুড়ে, এখানে কি মিনিং করছে। ওয়ার ইজ অফেন জাস্টিফাইড অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ নেসেসিটি, অর্থাৎ যুদ্ধকে কিসের অস্ত্র হিসেবে দেখাতে হয়, যে প্রয়োজন, যুদ্ধ অবশ্যই প্রয়োজন, এই নেসেসিটিতে দেখানো হয়। ইয়েট, যদিও, ইট কনসিকুয়েন্সেস ইনভ্যারিয়েবলি ট্রানজিয়েন্ট দ্য অবজেক্টিভস অফ হুইচ ইট ইজ ইনিশিয়েটেড, অর্থাৎ কিন্তু দিন শেষে দেখা যায় যুদ্ধের যে ফলাফলটা, এটা আসলে যে উদ্দেশ্য করে যুদ্ধটা শুরু হয়েছিল তাকে অতিক্রম করে যায়। তাহলে ট্রান্সিয়েন্ট অর্থ কি, অতিক্রম করে যাওয়া। ট্রান্সিয়েন্ট অর্থ হচ্ছে অতিক্রম করে যাওয়া, অতিক্রম করা, কোনো কিছুকে অতিক্রম করে যাওয়া, সীমা অতিক্রম করে যাওয়া। তাইলে দেখো এখানে অতিক্রম করে যাওয়া কোনটা আছে, লিমিট মানে কি, লিমিট মানে সীমা, অর্থাৎ সীমাবদ্ধ করে দেওয়া। জাস্টিফাই মানে করা কি, বিচার করা, জাস্টিফাই করা। ডিলে মানে কি, ডিলে মানে হচ্ছে দেরি করা,
দেরি করা। একমাত্র গো বিয়ন্ড মানে হচ্ছে কোনো কিছু অতিক্রম করে যাওয়া, অ্যান্সার হচ্ছে আমাদের গো বিয়ন্ড। তাহলে ট্রানজিয়েন্ট অর্থ কি? অতিক্রম করে যাওয়া। গো বিয়ন্ড অর্থ আমাদের অতিক্রম করে যাওয়া। ওকে, এরপর দেখো 2 নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মডার্ন ওয়ারফেয়ার ড্যাশ। তাহলে এবার প্যাসেজে যেতে হবে মডার্ন ওয়ারফেয়ার কি করছে সেটা জানার জন্য। তাহলে দেখি মডার্ন ওয়ারফেয়ারের কথা কোন জায়গায় বলা আছে আমাদের। বিয়ন্ড দ্য ভিজিবল ডিভাস্টেশন, আমরা মডার্ন ওয়ারফেয়ারের কাছে যাব, দেখি মডার্ন ওয়ারফেয়ার কোন জায়গায়। মোরওভার, এই দেখো মডার্ন ওয়ারফেয়ার পেয়ে গেলাম আমরা এখানে। এখন এই পুরো লাইনটা পড়বো, দেখি কি বলছে। মোরওভার মডার্ন ওয়ারফেয়ার ড্রাইভেন বাই অ্যাডভান্স টেকনোলজি। তাহলে মানে নব্য যে আধুনিক যুগের যে যুদ্ধটা, এটা কি দিয়ে মূলত পরিচালিত হয়? অ্যাডভান্স টেকনোলজি দিয়ে, ড্রোন, আরও বিভিন্ন রকমের পারমাণবিক বোমা, অ্যাডভান্স যত জিনিসপত্র আছে, রোবট। এটা কি ডিস্টেন্সড, আচ্ছা, ডিস্টেন্সড ডিসিশন মেকারস ফ্রম দ্য ব্যাটেলফিল্ড। তাহলে আধুনিক কালের যে যুদ্ধ বিগ্রহটা, এখানে কি হয়? মূলত টেকনোলজি ইউজ করা হয় এবং যুদ্ধের যারা ডিসিশন মেকার, অর্থাৎ কোনো রাষ্ট্রের কোনো, যেমন ধরো খামিনির কথা চিন্তা করো, উনি ওনার দেশে যুদ্ধে কি করবে? উনি বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, ডিসিশন মেক করতেছে, তো উনি যুদ্ধে যাবেন না। উনি কি করবেন? যুদ্ধ থেকে ফাঁকে থাকবেন, দূরে থাকবেন। এটা বলা হচ্ছে, দেখো, হ্যাজ ডিস্টেন্স ডিসিশন মেকার ফ্রম দ্য ব্যাটেলফিল্ড। যুদ্ধক্ষেত্র থেকে ওই ব্যক্তিকে, যিনি হচ্ছে ডিসিশন মেক করবে, তিনি মূলত যুদ্ধ থেকে দূরে থাকবে। এটা শুধু এখন হচ্ছে এরকম না, বিষয়টা আগেও হতো। অর্থাৎ যে ব্যক্তিরা, সবাই যদি আন্দোলনে যায়, তাহলে আন্দোলনটাকে ডিরেক্ট করবে, কিন্তু ডিরেক্ট করার কিছু মানুষ থাকে যারা গোপনে কাজ করে, গোপনে থেকে। তো এটাই এখানে বলা হচ্ছে। কিন্তু একদম প্রাচীনকালের কথা যদি চিন্তা করো, ওই সময় কিন্তু দেখা যায় যে যুদ্ধের যিনি মেইন, অর্থাৎ রাজা, উনিও কিন্তু ঘোড়ায় করে একদম সবার সাথে কিন্তু যুদ্ধে চলে গেছে, এরকম একটা অবস্থা কিন্তু। বাট আধুনিককালে এটা হবে না, পারমাণবিক বোমা পড়বে, তো ওই যুদ্ধের বুদ্ধিদাতা প্রথম পারমাণবিক বোমার আঘাতে একদম মরে ভূত হয়ে যাবে। তো এটা তার কারণে করে না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মডার্ন ওয়ারফেয়ার এটা কি করে? সেপারেটস, আলাদা করে ফেলে, সেপারেটস ডিসিশন মেকারস ফ্রম দ্য ব্যাটেলফিল্ড থেকে কি করে? যারা ডিসিশন মেকার, সিদ্ধান্ত প্রণেতা, তাদেরকে আলাদা রাখে। 3 দেখো, দ্য ফ্রেজ ইন্ট্রেন্স সাইকেল অফ রিটেলিয়েশন ইমপ্লাইজ। ইন্ট্রেন্স সাইকেল অফ রিটেলিয়েশন, তাহলে দেখো এটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন। ইন্ট্রেন্সেস অর্থ কি? এটার অর্থ হচ্ছে মজবুত করা। তাহলে কি মজবুত করে সেটা আমরা প্যাসেজ থেকে বুঝবো। ইন্ট্রেন্স অর্থ হচ্ছে মজবুত করা। সাইকেল অফ রিটেলিয়েশন অর্থ হচ্ছে প্রতিশোধ। তাহলে প্রতিশোধের চক্রকে কি করা? শক্তিশালী করা বা মজবুত করা বলতে কি বোঝায়? তাহলে এটা দেখে আসি। প্রতিশোধের সাইকেলকে মজবুত করা বলতে কি বোঝায়? এটা কোন জায়গায় পাওয়া যাবে? ব্যাটেলফিল্ড, অ্যাজ এ রেজাল্ট দ্য কস্ট কনফাইন্ড ডিউরিং ইট লিঙ্গার্স। আবার দেখতে হবে এই প্যাসেজে, এই জিনিসটা খুঁজে পাওয়া বেশ কষ্টজনক, পরীক্ষার মধ্যেও ঝামেলায় পড়তে হয় এটার জন্য। ইন্ট্রেন্সেস সাইকেল অফ রিটেলিয়েশন, দেখি কোন জায়গায় পাওয়া যায় এটা। ভিজিবল generation political leaders offer means of safeguarding sovereignty practice, এই যে পাইছি, এই জায়গায় আছে, এই যে ইন্ট্রেন্স সাইকেল অফ রিটেলিয়েশন, এই জায়গায় আছে। এবার পুরো লাইনটা আমরা পড়বো। দেখো লাইনটা কোন জায়গায় শুরু হয়েছে? এই জায়গা থেকে, অনেক বড় লাইন। পলিটিক্যাল লিডার্স মে ফ্রেম ওয়ারফেয়ার অ্যাজ এ মিন অফ সেফগার্ডিং সোভিয়েরিনিটি। অর্থাৎ পলিটিক্যাল যে লিডার আছে, তারা যুদ্ধকে কি হিসেবে দেখাতে পারে? যে আমাদের সোভিয়েরিনিটি, অর্থাৎ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার একটা রক্ষা কবচ আর কি। অর রিস্টোরিং অর্ডার, অথবা অন্য কোনো আদেশকে রিস্টোর করার জন্য, পুনর্নবায়ন করার জন্য এটা দরকার। বাট ইন প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে, ইট ফ্রিকুয়েন্টলি ইন্ট্রেন্সেস সাইকেল অফ রিটেলিয়েশন অ্যান্ড মিসট্রাস্ট। কিন্তু বাস্তব জীবনে এটা আসলে কি হয়? এটা আসলে দেখা যায় প্রতিশোধের একটা বিষয় হয়ে দাঁড়ায়, সাইকেল হয়ে দাঁড়ায়। তাহলে বোঝাতে চাচ্ছে এরকম যে হয়তো নিজের দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে কোনো দেশ, তার কারণে যুদ্ধটা শুরু হলো। তো ওইটা দেখা যায় একবার শুরু হলো, তো একবার ও আক্রমণ করে, ও আবার কি করে? প্রতিশোধ নেয়। তুমি এটা যুদ্ধের কাহিনী দেখলেই বুঝতে পারবা। তো সেটা বলতেছে যে একটা নির্দিষ্ট কারণে যুদ্ধ শুরু হলেও একবার শুরু হওয়ার পরে কি হয়? এই প্রতিশোধের সাইকেলটা কি হয়? চলতেই থাকে, বরং মজবুত হয় আরও, যে আমাকে একবার মারলি, তারা এবার দ্বিগুণ শক্তি নিয়ে তোকে মারবো, এরকম একটা অবস্থা। তাহলে রিটেলিয়েশন, ইন্ট্রেন্সেস সাইকেল অফ রিটেলিয়েশন অর্থ কি? স্ট্রেংথেন রিপিটেড অ্যাক্টস অফ রিভেন্স, অর্থাৎ শক্তিশালী করা প্রতিশোধের যে বিষয়টা, এটাকে বারবার শক্তিশালী করা।
4 নাম্বার দেখো, হুইচ ইজ দ্য অথর সেন্ট্রাল আর্গুমেন্ট অ্যাবাউট ওয়ার। তাহলে এটাও অ্যানালিটিক, তোমাদের ভিডিওটা পজ করে পুরোটা প্যাসেজ পড়ে নিতে হবে, তারপরে এই অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। মূলত এই প্যাসেজে এই লেখকের যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে ওয়ার কজেস লং টার্ম ড্যামেজ বিয়ন্ড ইমিডিয়েট গোলস, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যুদ্ধ শুরু দিলা। যেমন কি হলো, আমাদের যে কোনো একটা কারণে হয়তো কোনো একটা দেশের সাথে যুদ্ধ লাগলো, একটা নির্দিষ্ট কারণ নিয়ে, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যে আমাদের দেশের এই অংশটা দখল হচ্ছে, তো এখন যুদ্ধ শুরু হলো। তো যুদ্ধটা শুরু হয় একটা নির্দিষ্ট গোলকে লক্ষ্য করে, বাট দিন শেষে কি হয়, ওয়ার কজেস লং টার্ম ড্যামেজ, অর্থাৎ দীর্ঘস্থায়ী একটা ক্ষত রেখে যায় যুদ্ধটা। 5 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড লিঙ্গার্স ইন দ্য প্যাসেজ সাজেস্টস। তাহলে প্যাসেজে লিঙ্গার্স অর্থটা কি বোঝাচ্ছে দেখি। প্যাসেজে লিঙ্গার্স শব্দটা দেখো, এই যে এই জায়গাতে আছে লিঙ্গার্স। It lingers in displaced populations, weakened economics, and the collective trauma that undermines prospects for lasting peace. তাহলে এটা কত নাম্বার প্রশ্ন? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। তাহলে লিঙ্গার্সের কথা বলতেছে। লিঙ্গার্স অর্থ হচ্ছে কি বলা, এখানে দেখো অপশন, রিমেইনস ফর এ লং টাইম, অর্থাৎ কোনো কিছু থেমে থাকাকে বোঝাই হচ্ছে লিঙ্গার্স। লিঙ্গার্স অর্থ কি? থেমে থাকা। লিঙ্গার্স অর্থ থেমে থাকা, রিমেইন ফর লং টাইম। এখানেও দেখো মিনিং বুঝলেই বুঝে যাবা। ইট লিঙ্গার্স ইন ডিসপ্লেসড পপুলেশনস, অর্থাৎ এই যুদ্ধের ভয়াবহতা এই লোকের মধ্যে দীর্ঘদিন থাকে। আচ্ছা, লিঙ্গার্স অর্থ জানলেই মোটামুটি চলবে, রিমেইনস ফর এ লং টাইম। এখন থেকে আর একটা প্যাসেজের কোশ্চেন, এখানে 6টা আছে। দ্য ওয়ার্ড করোডেটস অর্থ হচ্ছে মূলত ধ্বংস করা, কোনো কিছুকে ধ্বংস করা বলা হয় হচ্ছে করোডেস, ধ্বংস করা। তাহলে দেখি অপশনে কি আছে, স্ট্রেনথেনস গ্র্যাজুয়ালি, তাহলে কোনো কিছুকে ধ্বংস করলে কি আসলে সেটা শক্তি বাড়ে? অবশ্যই না। তারপরে রিপেয়ার করা মানে ধ্বংসের বিপরীত, প্রোটেক্টও না। একমাত্র আমাদের অ্যান্সার আসতেছে এখানে ডিস্ট্রয় স্লোলি, অর্থাৎ কোনো কিছুকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলাকে বলা হয় হচ্ছে করোডেস। এখন থেকে আমাদের শুরু হবে মুখস্থ এবং অন্যান্য গ্রামাটিক্যাল আইটেম। দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আগেই বলেছিলাম যেরকম বই থেকে কিন্তু প্রশ্ন আসে, যে বই এসে অথরের নাম দেয়। তাহলে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, তাহলে এটা কার বই? অনেক ফেমাস একটা বই, এটা তোমাদের অনেকেরই পরিচিত হয়তো। এ ব্রিফ হিস্ট্রি টাইম হচ্ছে স্টিফেন হকিং এর একটা বই, ব্রিফ হিস্ট্রি অফ টাইম। 8 দেখো, আই শ্যাল বি টিচিং হিম দ্য চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। তাহলে এটা আসছে হচ্ছে আমাদের ভয়েস থেকে, এটা হচ্ছে আমাদের ভয়েসের কোয়েশ্চেন। তাহলে দেখো, আই শ্যাল বি টিচিং হিম, আমাদের সে আগের মতো অবজেক্টকে সাবজেক্ট বানাবো হি, এরপরে হির সাথে আমরা জানি কি বসে হচ্ছে উইল, হির সাথে কিন্তু শ্যাল বসে না। তাহলে শ্যালওয়ালা দুইটা আমরা প্রথমেই বাদ দেব। আমাদের সিতে উইল, ডিতে উইল, এই দুটো নিয়ে এখন চিন্তার বিষয়। তাহলে আই শ্যাল বি টিচিং, এটা কন্টিনিউয়াস আছে, তাহলে কন্টিনিউয়াসে থাকলে কি হবে? বিং হবে আমাদের। তাহলে আই শ্যাল বি টিচিং হিম, তাহলে হি উইল বি, তাহলে এবার টিচিংয়ের জায়গায় কি হবে? V3 হবে, হি উইল বি বিং টট। তাহলে হি উইল বি বিং টট, তারপরে বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, হি উইল বি বিং টট বাই মি। ডি হবে না কেন? হি উইল বি, এরপরে বিংটা দেয়নি। কন্টিনিউয়াসে কি দিতে হয়? কন্টিনিউয়াসে বিং দিতে হয় আমাদের। 9 দেখো, সাম অফ ইউর ফ্রেন্ডস হ্যাভ দেয়ার ওন বিলিভস বাট দে আর ড্যাশ ইন নাম্বারস। এটা আসছে আমাদের হচ্ছে নাউনের অংশ থেকে, নাউন থেকে। এখন দেখো, ফ্রেন্ডস জিনিসটা কি? গণনাযোগ্য, অর্থাৎ এটা কি? কাউন্টেবল। তো এটা মূলত যারা বোর্ড বই পড়েছো তারা হয়তো অলরেডি পেরেও গেছে। এটা গ্রামার তেমন একটা এটার জন্য দরকার নেই, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে ফিউ মূলত হচ্ছে গণনা করা যায় এমন জিনিসের সাথে বসে, লেস এগুলো বসে হচ্ছে যেগুলো গণনা করা যায় না। তো এটা হচ্ছে ফিউ ইন নাম্বারস না, কিন্তু ফিউ ইন নাম্বার। 10 দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। ডেফিনেশন বানানটা চলে আসছে আমাদের এখানে। ডেফিনেশন বানানটা হচ্ছে এই যে এটা, ডিফিনিশন। মনে রাখবে কিভাবে? এই ভেঙে, ডি তারপরে হচ্ছে ফিনি, তারপরে হচ্ছে শোন, TION, ডিফিনিশন। ওই প্রথম ডি ইতেই কিন্তু ডি আছে, আর পুরো বাক্য জুড়ে কিন্তু আই। মূল সমস্যাটা তোমাদের হয় হচ্ছে এই আই এবং ই, এই 3টা জায়গায় হচ্ছে সমস্যা হয়, 4টা জায়গায়, যে আই আর ই এর মধ্যে প্যাচ লাগে ডেফিনেশনে। তাহলে ডিফিনিশন।
11 দেখো দ্য ওয়ার্ড ভায়োলেশন ক্যান বি রিপ্লেসড উইথ, তাহলে কোন শব্দটা দিয়ে ক্যান নট বি রিপ্লেসড উইথ, অর্থাৎ কোন শব্দটা দিয়ে এই ভায়োলেশন, ভায়োলেশন অর্থ লঙ্ঘন, ভায়োলেশন অর্থ হচ্ছে লঙ্ঘন, এইটা দিয়ে কোনটা দিয়ে এইটাকে রিপ্লেস করা যায় না, মানে আমাদের অ্যান্টোনিম চাচ্ছে, অ্যান্টোনিম চাচ্ছে বা এমন একটা ওয়ার্ড চাচ্ছে যেটা এটার সাথে রিলেটেড না। এখন দেখো ব্রিচ মানে কি, এই ব্রিচ মানেও হচ্ছে লঙ্ঘন, তারপরে এটা আছে হচ্ছে ইনফ্রিঞ্জমেন্ট, এটা অর্থ লঙ্ঘন আসে, তারপরে দেখো আছে নেগলেক্ট, নেগলেক্ট অর্থ অবজ্ঞা করা বা কোনো কিছুর, এটাও ওয়ান কাইন্ড অফ লঙ্ঘনই যায়, ভায়োলেশন লঙ্ঘনের কাছাকাছি একটা মিনিং এটার আসে। একমাত্র দেখো বিপরীত শব্দ যেটা দেখলেই বুঝতে পারবা সেটা হচ্ছে রেসপেক্ট, এটা হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট আর লঙ্ঘনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তো অ্যান্সার আমাদের হচ্ছে ডি। এরপরে দেখো হচ্ছে 12 নাম্বার, ডু ইউ ড্যাশ, ডু ইউ ড্যাশ, তাহলে এটা আমাদের কোন জায়গা থেকে আসছে, এটা আসছে হচ্ছে আমাদের ইমবেডেড কোশ্চেন থেকে, এটা আসছে আমাদের ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন তোমরা অলরেডি পড়েছো, একাডেমিকে তো পড়োনি, অ্যাডমিশনের শুরুর দিকে পড়েছো। ইমবেডেড কোশ্চেন জিনিসটা কি, অর্থাৎ কোশ্চেনের মধ্যে আর একটা কোশ্চেন থাকে, কোন কোশ্চেনটা দিয়ে আসলে এই প্রশ্নবোধক বোঝাচ্ছে সেটাও বুঝতে হয়, প্লাস আসলে কোনটা কোশ্চেন না সেটাও বুঝতে হয়। দেখো ডু ইউ নো, তুমি কি জানো, তাহলে বোঝা যাচ্ছে প্রশ্নটা মূলত এটা, এবং এইটার কারণেই হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা বসবে। সরি, তাহলে দেখো যেহেতু প্রশ্ন আছে প্রথমে ডু ইউ নো, তাহলে প্রশ্নবোধক চিহ্ন শেষে থাকতে হবে, তাহলে এখানের মধ্যে দেখো কোন দুইটাতে প্রশ্নবোধক নেই, এ আর ডি, দেখো এ আর ডিতে কিন্তু আমাদের কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, এটা হচ্ছে সহজে এলিমিনেট করে দেওয়ার পদ্ধতি, প্রথমেই দুইটা বাদ, কারণ ডু ইউ নো তুমি কি জানো উত্তরটা কিসে আসবে, হ্যাঁ অথবা নাতে আসবে, তাহলে আমাদের অবশ্যই আমাদের একটা কোয়েশ্চেন মার্ক লাগবে। এখন দেখো হাউ সুইম টু না হাউ টু সুইম, হাউ টু সুইম অর্থাৎ ইনফিনিটিভ, তুমি কি জানো, তুমি রান্না করতে জানো, এটার ইংরেজি কি, এটার ইংরেজি হচ্ছে ডু ইউ নো হাউ টু কুক, এই হাউ টু কুক, হাউ টু রান, হাউ টু গো, হাউ টু ইট, এগুলো দিয়ে কী বোঝায়, কিভাবে, অর্থাৎ কিভাবে রান্না করে, কিভাবে খায়, তুমি কি জানো কিভাবে খায়, তো কিভাবে পড়ে, এটা এই এক্সপ্রেশনটা কী দিয়ে প্রকাশ করে, হাউ টু সুইম অর্থাৎ হাউ টু দিয়ে। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখো 13 নাম্বার, কনফ্লিক্ট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ লাইফ, কনফ্লিক্ট আমাদের জীবনের কেমন অংশ, কনফ্লিক্ট হচ্ছে আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ, অর্থাৎ তুমি না চাইলেও তুমি নিজে সিদ্ধান্ত নিতে ভুগবে, যেমন আমরা দেখলাম ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, তারপরে তোমার আশেপাশের মানুষজনের সাথে তোমার ঝগড়া লাগতে পারে, মারামারি লাগতে পারে, বা পলিটিক্যাল পার্টিগুলোর কথাই চিন্তা করো, তো এই দ্বন্দ্ব জিনিসটা আমাদের জীবনের একটা নিত্য নৈমিত্তিক একটা বিষয়। তো কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল অর্থ হচ্ছে অনিবার্য, অর্থাৎ যেটাকে নিবারণ করা যায় না, অর্থাৎ একবারে হবেই, অনিবার্য। এরপরে সোশ্যাল আছে কি সামাজিক, কন্টেন্টিং অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী, কন্টেন্টিং অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিবাদী, প্রতিদ্বন্দ্বী বা প্রতিবাদী। এরপর আছে কনভেনশনাল মানে হচ্ছে প্রথাগত, কনভেনশনাল। 14 দেখো, হু রোট সেপ্টেম্বর 1, 1939, সেপ্টেম্বর 1, 1939 কবিতাটা কে লিখেছে, এটা কিন্তু একটা পোয়েম, এটা তোমাদের বোর্ড বইয়ে একটা পোয়েম, এটা লিখেছেন হচ্ছে W.H. ওয়ার্ডেন, এই ব্যক্তিটা এই সেপ্টেম্বর 1, 1939 যুদ্ধের ভয়াবহতা নিয়ে এই প্যাসেজটা লিখেছেন, পোয়েমটা লিখেছেন। 15 দেখো, ডিউরিং দ্য কলোনিয়াল ইরা ড্যাশ কাম টু ড্যাশ ইন গ্রেট নাম্বার, তাহলে এখানে আমাদের দেখি অপশনে কি আছে, দ্য ইংলিশ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া। এখন দেখো অপশন থেকে তোমাকে বুঝতে হবে, প্রথম কথা দ্য ডিউরিং দ্য কলোনিয়াল ইরা ড্যাশ কেম টু ড্যাশ, তাহলে বোঝা যাচ্ছে বলা হচ্ছে ইংরেজ জাতির কথা যারা ইন্ডিয়াতে এসেছিল, তাহলে আমরা জানি দা প্লাস কোনো ভাষা, দা প্লাস যদি কোনো ভাষা হয় তাহলে সেটা কি বোঝায়, সেটা বোঝায় হচ্ছে জাতি, দা প্লাস ভাষা সমান জাতি, তাহলে এখানে আছে হচ্ছে দা ইংলিশ, একমাত্র ইংলিশ নেই হচ্ছে ডিতে, তার কারণে লাস্টেরটা ভুল। এখন দেখো এই তিনটার মধ্যে থেকে আবার আমাদের এখন চুজ করতে হবে একত্রে, কিন্তু তাহলে দেখো দা ইংলিশ দিয়ে বোঝাচ্ছে জাতি, তাহলে প্রথম তিনটাই ঠিক আছে, কিন্তু আমাদের দা ইংলিশ না, ঠিক নেই, কিন্তু আর একটা জিনিস এখানে চেক করতে হবে যেটা আমিও খেয়াল করিনি, সেটা হচ্ছে সিতে দেখো আমাদের কিন্তু এই জিনিসটা বাক্যের কিন্তু মাঝ বরাবর, তো মাঝ বরাবর তো আর ক্যাপিটাল লেটার হবে না, স্মল লেটার হবে, তাইলে দা
এইটা থাকার কারণে সি ভুল গেল। এখন আমাদের চিন্তা করতে হবে এ এবং বি নিয়ে। দ্য ইংলিশ ঠিক আছে, এখন ইন্ডিয়া না দ্য ইন্ডিয়া। এখন দেখো ডিউরিং দ্য কলোনিয়াল ইরা দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া, দেশের নামের আগে দা বসানোর প্রয়োজন পড়ে না। দ্য ইংলিশ কেম টু বাংলাদেশ, বাংলাদেশ এসেছে, ইন্ডিয়াতে এসেছে, ওই ক্ষেত্রে কিন্তু আর নতুন করে আমাকে কি দিতে হবে না, দা কিন্তু আমাকে দিতে হবে না। তার কারণে এইটাও ভুল। আমাকে সরাসরি যদি আমি দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া দিই তাহলে আমাদের মোটামুটি অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তার কারণে উত্তর হচ্ছে আমাদের এ, দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া। 16 দেখো all this relationship keep us close for each other and providing us all kinds of support, love and affection. How many errors are there in the sentence? সেন্টেন্সে কতগুলো ইরোর আছে এটা তোমাকে এখন খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এই জিনিসটা জানার জন্য কিন্তু এটা কিন্তু কোনো নির্দিষ্ট টপিক থেকে আসেনি এই প্রশ্নটা। এটা কি থেকে আসছে? এটা বলা যায় হচ্ছে আর্টিকেল, এটা আর্টিকেল থেকে আসছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা হচ্ছে আর্টিকেলের প্রশ্ন, কারণ একমাত্র আর্টিকেলেই আমরা এই নিয়মটা পড়ি। এরপরে এটা হচ্ছে লিটারেচার, এটা লিটারেচারের প্রশ্ন, লিটারেচারের প্রশ্ন। কনফ্লিক্ট এটা হচ্ছে বুক অ্যাপস থেকে আসা, বুক অ্যাপস বলতে পারো বা বোর্ড বই, যদিও রাজশাহী বোর্ড আজকাল বোর্ড বই তেমন একটা ফলো করছে না, বাট কিছু কিছু জিনিস বোর্ড বই থেকে আসে কিন্তু ওদের, বিশেষ করে কবিদের বিষয়টা আর বুক অ্যাপসের বিষয়টা এটা আসে। তাহলে এখান থেকে যদি আমাদের ভুল বের করতে হয়, মোটামুটি সব গ্রামারই কিন্তু আমাদের অ্যাভারেজলি জানা লাগবে, ভালোভাবেই জানা লাগবে, অ্যাভারেজ না। অল দিস রিলেশনশিপস কিপ আস, তাহলে অল দিস হচ্ছে প্লুরাল জিনিসের আগে বসে, তাইলে দিস যেহেতু বসছে তাহলে এখানে কি হওয়ার কথা, এখানে হওয়ার কথা আমাদের হচ্ছে রিলেশনশিপস, তাহলে একটা ভুল পেলাম আমরা। তাহলে অল দিস রিলেশনশিপ কিপ আস ক্লোজ ফর ইচ আদার, কিপ আস ক্লোজ ফর ইচ আদার হয় না, কিন্তু ক্লোজ টু ইচ আদার, অর্থাৎ একে অন্যের কাছাকাছি বোঝাতে কিন্তু ক্লোজ টু ইচ আদার হয়, অর্থাৎ একে অন্যের কাছাকাছি। তাহলে আমরা দুইটা ভুল পেলাম, ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইডিং আস। দেখো অ্যান্ডের আগে পরে কিন্তু আমরা জানি সেম ভার্ব বসে, তাহলে দেখো অল দিস রিলেশনশিপ কিপ, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে কিপ, তাইলে ভার্বের আগে কি আছে, সাবজেক্টটা প্লুরাল, তার কারণে কিপ হয়েছে, নয়তো কিপস হইতো। তো এই জায়গাতেও সেম আমাদের কি হবে, প্রোভাইড হবে, এই জায়গাতে হবে আমাদের প্রোভাইড হবে, অল দিস রিলেশনশিপ প্রোভাইড, কারণ কম্পাউন্ড সেন্টেন্স, সাবজেক্ট একটাই বাট কম্পাউন্ড সেন্টেন্স দুইটা, অ্যান্ড দিয়ে দুইটা ভাগ করে দিছে, প্রোভাইড। তাহলে সাবজেক্ট এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ভুল, এখানে প্রোভাইডিং না হয়ে প্রোভাইড হবে, কারণ সাবজেক্ট অল দিস রিলেশনশিপ প্রোভাইড আস অল কাইন্ড কিন্তু হয় না, অল প্লুরাল, তার কারণে অল কিন্তু কাইন্ডস হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ভুল। তাহলে ভুল আছে কয়টা আমাদের পুরো বাক্যে, 4টা ভুল আছে, অ্যান্সার হচ্ছে 4। 17 দেখো দ্য ওয়ার্ড ডিসমিসিভ ইজ সিমিলার টু ড্যাশ, তাহলে এই ডিসমিসিভ শব্দটা কোনটার সাথে সিমিলার, ডিসমিসিভ। এখন দেখো ডাইজেস্ট অর্থ কি, ডাইজেস্ট অর্থ হচ্ছে হজম করে ফেলা কোনো কিছু, আমাদের ইংলিশ ডাইজেস্ট আছে, অর্থাৎ যেটা পড়লে তোমার ইংরেজি হজম হবে এরকম একটা অবস্থা, বাংলা ডাইজেস্ট আছে, আজকাল বইয়ের নাম ডাইজেস্ট হয় কিন্তু, তো এই ডাইজেস্ট আবার খাওয়ার হজম কিন্তু এক জিনিস না। এরপরে দেখো ম্যানিফেস্ট অর্থ আগে বলছি তোমাদের শো, ম্যানিফেস্ট অর্থ দেখানো, শো করা, ম্যানিফেস্টো আর ম্যানিফেস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ম্যানিফেস্টো হচ্ছে ইস্তেহার। এরপরে পোর্ট্রেট কি, পোর্ট্রেট হচ্ছে সিম্পলি চিন্তা করো একজন মানুষের হচ্ছে চেহারাকে আঁকাকে বলা হয় সাধারণত পোর্ট্রেট, এটাকে বলা হয়। একমাত্র ডিসমিসিভের হচ্ছে একমাত্র অ্যান্সার হচ্ছে এখানে আছে কি বলে এটাকে, পারফাংটুরি, আচ্ছা উচ্চারণটাও অদ্ভুত, পারফাংটুরি অর্থ হচ্ছে ভাষা বা ইনডিফারেন্ট এরকম একটা অর্থ দেয় পারফাংটুরি অর্থ হচ্ছে ভাষা বা ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন অর্থাৎ মনোযোগী না এরকম একটা অবস্থা, অর্থাৎ যেখানে খুব একটা অ্যাটেন্টিভ না, নট অ্যাটেন্টিভ, এটাকে ভালোভাবে বলা যায় নট অ্যাটেন্টিভ, যদি আরও স্পেসিফিক বলি নট অ্যাটেন্টিভ, এটা হচ্ছে পারফাংটুরি বা ডিসমিসিভ। 18 দেখো দ্য ফ্লোকস অফ ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচিং হোল, তাহলে দ্য ফ্লাইং ইজ, তাহলে এই ফ্লাইংটা জিজ্ঞেস করছে আমাদের, এটা কি পার্টিসিপল, তাহলে এটা আসছে ভার্ব থেকে, মূলত ভার্ব থেকে, ভার্বের মধ্যেই পার্টিসিপল জিরান্ট এগুলো থাকে, তাইলে বলা হচ্ছে এখানে ফ্লাইংটা কি, আইএনজি ভার্ব বলতে পৃথিবীতে কোনো জিনিস নাই। ফ্লাইং কি নাউন, দ্য ফ্লোকস অফ ফ্লাইং ফিশ, ফিশটা নাউন বাট ফ্লাইংটা কিন্তু এখানে নাউন না, আমরা অ্যাডজেক্টিভ হলে চিন্তা করে দেখতাম, হবে না। এখন দেখো দুইটা বি এবং সি, এটা কি ফাইনাইট ভার্ব নাকি পার্টিসিপল, আমরা জানি ভার্বের আইএনজি যুক্ত ফর্ম উইদাউট কোনো অক্সিলারি ভার্ব যদি বসে সেটা হয় হচ্ছে কি
ভার্ব প্লাস আইএনজি উইদাউট অক্সিলারি ভার্ব সেটা হয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের V3 ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার, আমি কাজটা শেষ করে কি করেছি, ওখানে গিয়েছি। এই হ্যাভিং ডান হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ফ্লাইং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি উইদাউট কোনো অক্সিলারি ভার্ব, পাস্ট পার্টিসিপল যে কোনো ভার্বের হচ্ছে V3 ফর্ম। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের বি, ফাইনাইট ভার্ব না, কারণ ফাইনাইট ভার্ব হতে হলে আমাদের কি লাগতো, এটা ফ্লাই হওয়া লাগতো, অর্থাৎ যেটার ভার্ব আমরা টেন্স পরিবর্তন করতে পারো। এখন ফ্লাইংকে তুমি পাস্টে নিয়ে যাও, ফ্লাইংই থাকবে, বাট ফ্লাইকে তুমি পাস্টে নিয়ে যাও, ফ্লি হয়ে যাবে। তো যেটা টেন্স পরিবর্তন করা যাবে সেইটা হবে আমাদের ফাইনাইট ভার্ব। তো এটার অ্যান্সার আমাদের পার্টিসিপল, এখানে নির্দিষ্ট করে দেয়নি, যদি আরও স্পেসিফিক বলি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফ্লাইংটা কি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। 19 দেখো, কনজারভেশন। কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ, প্রোটেকশন অর্থও সংরক্ষণ বা কোনো কিছুকে প্রোটেক্ট করে রাখা। তাহলে এটা কি আসলো, এটা আমাদের হচ্ছে অ্যানালজি প্রশ্ন, অ্যানালজির কোশ্চেন। এবং মিনিংটা কি, আমাদের মূলত অ্যানালজিটা হচ্ছে সিনোনিম দিয়ে, সিনোনিমের আমাদের হচ্ছে এখানে মূলত হচ্ছে কোহেরেন্সটা, সামঞ্জস্যতা তৈরি হচ্ছে সিনোনিম দিয়ে। তাহলে স্পেসিস অর্থ কি, স্পেসিস অর্থ প্রজাতি, স্পেসিস অর্থ প্রজাতি বা রকম, প্রজাতি বা রকম ধরন এরকম বোঝায়। তাহলে প্রজাতির রকম ধরন এখানে সিনোনিম লাগবে আমাদের। ল্যাব অর্থ কি, যেখানে গবেষণা করে। ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। ফরেস্ট অর্থ কি, জঙ্গল, এটা তো আর প্রজাতি না, একমাত্র জনরা, এটা অর্থ হচ্ছে প্রজাতি বা রকম। অর্থাৎ কোহেরেন্সটা কোনটার মাধ্যমে তৈরি হইতেছে, অর্থাৎ কোন জিনিসটার মাধ্যমে, যেমন এরকম থাকে ডাক্তার কোন জিনিসটা, স্ক্যালপেল ইউজ করে, কাঠুরে, তাহলে কাঠুরের সাথে কি হবে, অর্থাৎ কাঠুরে কোন কাজটা, কাঠ কাটার জন্য যে কুঠার ইউজ করে, তাহলে অ্যান্সার হবে কুঠার। এরকম কোন জিনিসের মাধ্যমে এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে এটা বুঝতে পারা, এটা হচ্ছে অ্যানালজি। 20 দেখো, ওয়াটার এভরিহোয়ার ড্যাশ, তারপরে এটা একটা কবিতার লাইন। কবিতাটার নাম কি, দ্য রাইম অফ এনশিয়েন্ট মারিনার, দ্য রাইম অফ এনশিয়েন্ট মারিনার। এই কবিতাটা বোর্ড বইয়ের মধ্যে খুবই ছোট্ট করে একটা জায়গায় দেওয়া আছে। এটা কে লিখেছেন, স্যামুয়েল এস.টি. কলোরিজ, ওনার নামটা একটু অদ্ভুত, স্যামুয়েল টেইলর আর হচ্ছে কলারিজ এরকম। আচ্ছা তোমরা স্পেলিংটা নামের দেখে নিও, বাট ওনার নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কলারিজ বা এস.টি. কলোরিজ নামটা সাধারণত লেখা থাকে। তো এই কবিতার একটা লাইন মুখস্থ অংশ, এটা আসলে যে পড়েনি গ্রামার দিয়ে এটা মিলাতে পারবে না। ওয়াটার এভরিহোয়ার নর অ্যানি ড্রপ টু ড্রিঙ্ক, অর্থাৎ উনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন, সমুদ্রের মধ্যে মূলত চারপাশে পানি, বাট এক ফোঁটা পানিও ওনার খাওয়ার জন্য নাই, কারণ সমুদ্রের পানি তো লোনা পানি তো খেতে পারবে না, তার কারণে বলছেন ওয়াটার এভরিহোয়ার, অর্থাৎ পানি সব জায়গায় পানি, বাট কোনো এক ফোঁটা পানিও নেই যেটা আমি খেতে পারি। 21 দেখো, দ্য ওয়ার্ড এক্সস্টিভ ক্যান বি বেস্ট রিপ্লেসড বাই, তাহলে এই সিনোনিম চাচ্ছে, বোঝা যাচ্ছে এক্সস্টিভ দিয়ে। এক্সস্টিভ অর্থ বোঝাই হচ্ছে ব্যাপক, এক্সস্টিভ অর্থ হচ্ছে ব্যাপক। এটা কিন্তু এক্সস্টের সাথে তুলনা করবে না, আমরা বলি যে আই এম এক্সস্টেড, ওই এক্সস্টেড অর্থ কিন্তু আলাদা, ওই এক্সস্টেড অর্থ কিন্তু আমি প্রচুর পরিমাণে বিরক্ত, এক্সস্টেড ওটা কিন্তু ইডি থাকে, আর এটা কিন্তু এক্সস্টিভ। তো এটা অর্থ হচ্ছে ব্যাপক পরিসরে, ব্যাপক। তাহলে দেখো, রেস্ট্রিক্টেড অর্থ তো ব্যাপক না, রেস্ট্রিক্টেড অর্থ হচ্ছে সংকীর্ণ। কমপ্লেইনও হবে না, কমপ্লেইন করে দেওয়া এটাও হবে না। এক্সক্লুসিভ অর্থ কি, এক্সক্লুসিভ অর্থ জানি আমরা দামি, মানে একমাত্র এই যে কম্প্রিহেন্সিভ তোমরা যেটা পড়ো, কম্প্রিহেন্সিভ অর্থ কি, ব্যাপক, অর্থাৎ যেটা সলভ করতে ব্যাপক ধারণা জ্ঞান লাগে সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ পড়ো তোমরা, এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে কম্প্রিহেন্সিভ আসে, তো এই এক্সস্টিভ অর্থই হচ্ছে কম্প্রিহেন্সিভ। 22 দেখো, রবার্ট হাইডেন ওয়াজ বর্ন ড্যাশ এ পোর ফ্যামিলি ড্যাশ ডেট্রয়েট ইন ইউএসএ। এটা কি থেকে আসছে, এটা আসছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, এই প্রশ্ন আসছে। তাহলে দেখো, আমরা সাধারণত কি বসাই, বর্ন ইন, বাট এখানে কি হবে, বর্ন ইনটু হবে। বর্ন ইনটু কেন হবে, যদি কোনো অবস্থায় জন্মগ্রহণ করো, যেমন কাজী নজরুল ইসলাম বর্ন ইনটু আ পোর ফ্যামিলি, অর্থাৎ দরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, তার কারণে ইনটু। বাট যদি আমরা বলি কাজী নজরুল ইসলাম কোথায়, বর্তমান যে ভারত সেই জায়গাটাতে জন্মগ্রহণ করেছেন, কাজী নজরুল ইসলাম বর্ন ইন ইন্ডিয়া,
বাট যখন বলবো একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ অবস্থা বোঝাচ্ছে পরিবারের, তখন অবস্থা বোঝালে কি হবে ইনটু, আর শহরের নাম থাকলে কি হবে ইন হবে। সিম্পল বিষয়। তাহলে বর্ন ইনটু আ পুয়ার ফ্যামিলি ইন ডেট্রয়েট ইন ইউএসএ, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। রবার্ট হাইডেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, এই রবার্ট হাইডেন কবিতা পড়া লাগবে কিন্তু, কারণ দোজ উইন্টার সানডেজ ওনার হচ্ছে একটা কবিতা আছে, ওটার নাম হচ্ছে দোজ উইন্টার সানডেজ, দোজ উইন্টার সানডেজ ওনার লেখা, এবং এখানে লেখাই দেওয়া আছে ইউএসএ, তার মানে উনি একজন হচ্ছে আমেরিকান পোয়েট, উনি হচ্ছে আমেরিকান পোয়েট কবি। 23 দেখো, ফাইন্ড দ্য উড অন আউট, মানে এই চারটার মধ্যে থেকে কোনটা আলাদা। এই উড অর্থ অনেকে তোমরা বোঝো না, এটা অর্থ কিন্তু আলাদা, অর্থাৎ কোনটার এটা থেকে এর মধ্যে পার্থক্য। তাহলে দেখো এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে এই জিনিসটা দেওয়া হয়। এক্সল্টেড, এক্সল্টেড অর্থ কি? এক্সল্টেড অর্থ হচ্ছে উন্নত, এক্সল্টেড অর্থ হচ্ছে উন্নত। মেমোরেবল মানে কি? মেমোরেবল মানে মনে রাখার যোগ্য, মনে রাখার যোগ্য, অর্থাৎ যে জিনিসটা মনে রাখা যায় সেটাই হচ্ছে মনে রাখার যোগ্য, অর্থাৎ খুবই ভালো একটা জিনিস বলেই আমরা মনে রাখি। তারপরে দেখো রিচ, রিচ মানে কি? উন্নত বা বলা যায় যে সমৃদ্ধ, ধনী সবই বলা যায়। বাট একমাত্র হচ্ছে ইনগ্লোরিয়াস, এই শব্দটা হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এ সি আর ডি এই তিনটাই সেম, একমাত্র ইনগ্লোরিয়াসটা হচ্ছে ডিফারেন্ট মিনিং দিচ্ছে। ইনগ্লোরিয়াস অর্থ কি? ইনগ্লোরিয়াস অর্থ হচ্ছে যার গ্লোরি নেই, অর্থাৎ গ্লোরি বলতে আমরা কি জানি? গ্লোরি বলতে আমরা জানি গৌরব, বাট ইনগ্লোরিয়াস মানে হচ্ছে গৌরবহীন। ইনগ্লোরিয়াস অর্থ হচ্ছে গৌরবহীন। তার মানে অ্যান্সার আমাদের বি, ফাইন্ড দ্য উড অন আউট। তাহলে একমাত্র অ্যান্টোনিম শব্দ অর্থাৎ আলাদা শব্দ হচ্ছে ইনগ্লোরিয়াস। তারপরে দেখো 24, দ্য সিটি ড্যাশ দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট। তাহলে এটা আসছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না বলে এটা বলা যায় যে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। বাট এটা কিন্তু বোর্ড বই থেকে আসা একটা প্রশ্ন, বোর্ড বই থেকে আসা প্রশ্ন, প্লাস এটা হচ্ছে ফ্রেজাল ভার্বের মতো। এখন দেখো মূলত এইখানে এই লাইনটাতে এমন একটা রিভার বা মূলত হচ্ছে বুড়িগঙ্গা, যে প্যাসেজ থেকে নেওয়া এটা, সেখানে বুড়িগঙ্গার কথা বলা হচ্ছে এবং ঢাকা সিটির কথা বলা হচ্ছে। দ্য সিটি ড্যাশ দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট, অর্থাৎ বলা হচ্ছে যে নদীর পানি বা নদীর জীবনের পাশে দাঁড়িয়ে হচ্ছে এই নদীর সকল সুবিধা উপভোগ করে ঢাকা শহরটা দাঁড়িয়েছে, সেই শহরটাই কি করেছে? ওই নদীর প্রাণটা কি করে নিয়েছে? শুষে নিয়েছে, অর্থাৎ নদীর ময়লা ফেলে একদম নদীতে 12টা বাজিয়ে দিয়েছে। এটাই বোঝাচ্ছে যে পেইড ব্যাক, অর্থাৎ কোনো কিছু মূল্য পরিশোধ করা। তাহলে পেইড ব্যাক অর্থ কি? পেইড ব্যাক অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া। তাহলে বলা হচ্ছে ঢাকা সিটির কথা, যেটা হচ্ছে এই নদীর তীরে, নদীর উপকারিতা, নদীর হচ্ছে যে বাউন্টি বা উদারতা হচ্ছে নিয়ে এই শহরটা গড়ে উঠেছে। বাট প্রতিদান হিসেবে কি দিয়েছে? প্রতিদান হিসেবে এই নদী হচ্ছে, এই শহরটা হচ্ছে এই নদীরই জীবন শুষে নিয়েছে, সেজন্য বলা হচ্ছে পেইড ব্যাক, অর্থাৎ প্রতিদান দেওয়া। এরপরে 25 দেখো, এটা এসেছে আমাদের হচ্ছে সাবস্টিটিউশন থেকে, সাবস্টিটিউশন থেকে এই প্রশ্নটা এসেছে। তাহলে এ পারসন রিসাইড ইন এ কান্ট্রি অফ হুইচ হি ইজ নট এ সিটিজেন ইজ কল্ড। তাহলে বলা হচ্ছে এমন একটা মানুষের কথা যে বসবাস করে অন্য একটা দেশে, যে দেশের সে নাগরিক নয়, তাহলে তাকে কি বলে? তাকে দুইটা জিনিস বলে, এলিয়েনও বলে এবং ফরেনারও বলে। তার কারণে দেখো অপশন দেওয়া আছে আমাদের ডি, এখানে অ্যান্সার হবে এ অ্যান্ড বি, কারণ যে অন্য দেশে বসবাস করে ওই দেশে তাকে একই সাথে এলিয়েন বলে বা ফরেনার, দুটোই বলে। ইমিগ্রেন্ট জিনিসটা কি? ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট দুইটা আছে, এই দুইটার মধ্যে তোমাদের প্যাচ লাগে। ইমিগ্রেন্ট হচ্ছে অন্য দেশে যায়, অর্থাৎ আমার দেশ থেকে একজন লোক বিদেশে গেল, যে লোকটা বিদেশে গেল আমরা ওই লোকটাকে বলি ইমিগ্রেন্ট। আর একটা আছে হচ্ছে ইমিগ্রেন্ট, আর একটা হচ্ছে ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্টকে যে ব্যক্তি হচ্ছে আসলো, অর্থাৎ যিনি আমার দেশে আসলো তাকে আমি বলবো হচ্ছে ইমিগ্রেন্ট, অর্থাৎ যে ব্যক্তি আসছে তাকে বলা হবে ইমিগ্রেন্ট, আর যে ব্যক্তি যাচ্ছে সে হচ্ছে এই ইমিগ্রেন্ট। ই দিয়ে মনে রাখো, ই দেখে মনে হয় যে ইর 3টা লাইন হচ্ছে সামনের দিকে যাচ্ছে, তো এরকমভাবে মনে রাখো যে ব্যক্তি সামনের দিকে অর্থাৎ অন্য দেশে চলে যাচ্ছে সে ইমিগ্রেন্ট, আর যে ব্যক্তি তোমার দেশে আসছে সে হচ্ছে ইমিগ্রেন্ট, আই দিয়ে যেটা। এরপরে দেখো 26 নাম্বার, এটা আসছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বাট এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, সেটা বুঝতে হবে। দেখো আমরা অন অ্যান্ড হাফের নিয়ম কিন্তু কি বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু পড়েছি। অন অ্যান্ড হাফ এই ফ্রেজটার পরে যদি আমাদের ধরো
সিঙ্গেল ইউনিট বোঝায় এমন কিছু একটা থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হয়, আর প্লুরাল যদি বোঝায় তাহলে কিন্তু প্লুরাল হয়। যেমন ধরো এখানে লেমনস আছে, লেমনসের জায়গায় যদি আমি দিলাম ধরো কিলোমিটার লিখে, কিলোমিটারের সাথে এস আছে, কিলোমিটারের সাথে এখানে কিলোমিটারের সাথে এখানে কি আছে, কিলোমিটারস আছে, তাইলে এই জায়গায় কি হবে, কিলোমিটারস থাকা সত্ত্বেও এখানে কিন্তু ইজ হইতো অ্যান্সারটা। বাট যদি লেমনস অ্যাপেলস এগুলা কি, এগুলো হচ্ছে প্লুরাল জিনিস, এগুলা কিন্তু সিঙ্গেল ইউনিট বোঝায় না সাধারণত কিন্তু, অর্থাৎ লেমনস একাধিক লেমনের কথা বলা হচ্ছে, অ্যাপেলস সাধারণত অ্যাপেলটা বেশি দেখা যায়, তো এইরকম জিনিস থাকলে কি হবে তখন প্লুরাল হওয়ার কথা। বাট এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নকর্তা বোঝাতে চাচ্ছেন উনি সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছেন, 1.5 লেমনস, অর্থাৎ যে অংশটা একটা ইউনিট, যে লেমনের অংশটা উনি খেলেন, অর্থাৎ 1.5 ভাগ, আমরা বলি 1 ভাগের উপরে আরো আধা, অর্থাৎ এইটাকে উনি ইউনিট বোঝাতে চাচ্ছেন। তার কারণে অপশন দেখো আরও হয় ওয়ারও হয়, দুইটাই কিন্তু প্লুরাল, কারণ এখানে লেমনস আছে, আমরা আরও দিতে পারি ওয়ারও দিতে পারি, দুইটাই ঠিক। বাট এখানে দেখো দুইটাই যেহেতু ঠিক, আমরা ওইটা নিতে পারবো না, আমাদের এই ক্ষেত্রে একটু যিনি প্রশ্নকর্তা তার সাইকোলজি বুঝতে হবে, উনি আসলে বোঝাতে চাচ্ছেন এখানে লেমনস দিয়ে একটা সিঙ্গেল ইউনিট বোঝানো হচ্ছে, তার কারণে তোমাকে এখানে ইজ নিতে হবে অ্যান্সার, এখানে প্লুরাল হওয়া সত্ত্বেও। এরপরে দেখো 27 নাম্বার, এটাও আমাদের আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। দেখি কি বলছে, দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট ড্যাশ চার্মিং। আমরা জানি এরকম কোনো ফ্রেজ, যে ফ্রেজ দিয়ে একটা সিঙ্গেল ইউনিট বোঝায়, যেমন আমরা কমন যেটা বলি সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, এই জিনিসটা আমরা বেশি পড়ি। তাহলে ব্রেড অ্যান্ড বাটার, তাহলে আমরা জানি অ্যান্ড দিয়ে দুটো আলাদা আলাদা যদি নাউন যুক্ত থাকে তাহলে প্লুরাল হওয়ার কথা আমাদের ভার্বটা। বাট এই ধরনের ইউনিটের ক্ষেত্রে কি হয়, এগুলোর পরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয়, সাধারণত সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে আমাদের বেড অ্যান্ড ব্রেকফাস্ট, এটার সাথে কি হবে, ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ চার্মিং, এটা কি ছিল, চার্মিং ছিল, সিঙ্গুলার ভার্ব। একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কোনটা, ব্যতিক্রমটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড টাইড। এই টাইম অ্যান্ড টাইড এইটা কিন্তু দেখো এই সেম প্যাটার্নই ফলো করে, বাট এটা কিন্তু ওয়েটস হয় না, এটা হয় হচ্ছে ওয়েট ফর নান, অর্থাৎ এরা কি নিল, প্লুরাল ভার্ব নিল। যেহেতু আমরা বলছি একটা সিঙ্গেল ইউনিট ধরে, তাহলে সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা ছিল, তাহলে এটাও যদি সিঙ্গুলার হইতো তাহলে ওয়েট না হয়ে কি হতো, ওয়েটস হইতো, অর্থাৎ একটা এস বসতো। বাট যেহেতু এই নিয়মটা ব্যতিক্রম, টাইম অ্যান্ড টাইড যদি থাকে তারপরে যদি একটা ড্যাশ থাকে, ওয়েটস না দিয়ে ওখানে ওয়েট দিতে হবে তোমাদের, এটা একমাত্র ব্যতিক্রম নিয়ম। এরপরে দেখো 28 নাম্বার, ক্যান ইউ টেল মি, তারপরে ড্যাশ। তাহলে এই প্রশ্নটা আসছে কোন জায়গা থেকে, ইমবেডেড কোশ্চেন থেকে এই প্রশ্নটা এসেছে, ইমবেডেড অর্থ হচ্ছে খচিত, অর্থাৎ প্রশ্নের মধ্যেও আর একটা প্রশ্ন থাকে, এটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন। দেখো ক্যান ইউ টেল মি, তাহলে এই ফর্ম অনুযায়ী কি হচ্ছে, আমাদের বাক্যের শেষে একটা প্রশ্নবোধক লাগবে। তাহলে আমরা জানি যদি অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় এবং প্রশ্ন বোঝায় তাহলে শেষে কি হয়, প্রশ্নবোধক চিহ্ন হয়। তাহলে মূল প্রশ্নটা হচ্ছে এটা, ক্যান ইউ টেল মি, তুমি আমাকে বলতে পারো কি না, তাহলে উত্তর কি আসবে, হ্যাঁ অথবা না। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এর পরে যে প্রশ্নটার মতো দেখতে একটা বাক্য হবে বা বাক্যের যে অংশটা হবে সেটা কিন্তু আর প্রশ্নের প্যাটার্ন ফলো করবে না, সেটা সিম্পল প্যাটার্নে থাকবে। তাহলে ক্যান ইউ টেল মি, তাহলে এইবার একটার জন্য মূলত প্রশ্ন বোধক চিহ্নটা হচ্ছে এটার কারণে, তাইলে এবার আমাদের যে প্যাটার্নটা হবে সেইটাতে আর এই নিয়ম ফলো করবে না, অর্থাৎ অক্সিলারি ভার্ব আগে, তারপরে আমাদের কি হবে, তারপরে আমাদের হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এরকম হবে না। তাহলে দেখো এখানে ডি থেকে দেখি, হোয়ার হি ডাজ লিভ, এখানে কিন্তু প্রশ্নবোধক নেই, কারণ আমাদের সেন্টেন্সে কিন্তু প্রশ্ন প্রথমেই আছে, তো প্রশ্নবোধক না থাকার কারণে এটা বাদ। এরপরে সি দেখো প্রশ্নবোধক আছে, বাট কোন জায়গায় ভুল, হোয়ার ডাজ হি লিভস কেন হবে না, ডাজ দিলে তো আবার এস দেওয়া যায় না, তার কারণে এটা আবার ভুল। বি দেখো হোয়ার ডাজ হি লিভ, এটাতেও আবার প্রশ্নবোধক নেই, তার কারণে এটা ভুল। তাহলে ঠিক কোনটা আমাদের, হোয়ার হি লিভস। সিম্পল, দেখো যদি এটা প্রশ্ন বানাও তাহলে কি হবে, হোয়ার ডাজ হি লিভ, কিন্তু আমরা তো প্রশ্ন তো অলরেডি একটা আছেই, একই বাক্যের মধ্যে দুটো প্রশ্ন আমরা করতে পারবো না ইমবেডেড কোশ্চেনে, তার কারণে আমাদের কি হবে, হোয়ার হি লিভস, সিম্পলি হোয়ার হি লিভস হবে আমাদের হচ্ছে অ্যান্সার। এই ছিল তোমাদের 2 সেট প্রশ্ন, অর্থাৎ 56টা প্রশ্নের সমাধান। আশা করি ক্লাসটা তোমাদের জন্য একটু হলেও উপকারী হয়েছে। যারা
কোশ্চেনের প্যাটার্ন এবং কোন জায়গা থেকে আসে এই বিষয়গুলো বুঝতে পারছেন না, তারা আশা করি টপিক বিশ্লেষণ দেখে বুঝতে পেরেছো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় যাওয়ার আগে কোন বিষয়গুলো তোমাকে বেশি রিভিশন দিতে হবে। মোটামুটি সব টপিকের উপর তোমাকে অ্যাভারেজ একটু ভালো দখল থাকতে হবে। পাশাপাশি যে বিষয়গুলো বেশি পড়তে হবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অনার সাবস্টিটিউশন, তারপরে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ। এই কয়েকটা জায়গা তোমাদের ভালো করে ফোকাস করতে হবে, প্লাস ভয়েস এবং ন্যারেশন এবং কম্পাউন্ড অর্থাৎ সেন্টেন্সের অংশটা, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এই তিনটা। তো এই জায়গাগুলো ফোকাস করে পড়ে যাও, আর মোটামুটি অ্যাভারেজে একবার রিভিশন দিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো, কারণ এবছর সবগুলো বিশ্ববিদ্যালয়েই তাদের প্যাটার্ন পরিবর্তন করছে। আশা করি ক্লাসটা তোমাদের জন্য উপকার ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।